তো চলেন, 6টা 33 বাজে, আমরা আমাদের আজকের সেশনটা তাহলে শুরু করে দিই। আমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল যে এই একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের একটা থাকে হইল সমকোণ, বাকি দুইটা হয়ে যায় সূক্ষ্মকোণ। ঠিক আছে? তো একটা সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হবে? লেটস সে যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই একটা। তারপর এইখানে আপনার, হ্যাঁ, আমরা ধরে নিই যে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। তো এখন বলতেছে এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়। এখন সূক্ষ্মকোণ দ্বয় আসলো থেকে মূলত যেটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের একটা কোণ হয় সমকোণ। এই একটা কোণ হইল 90 ডিগ্রি। এখন এই একটা 90 ডিগ্রি, বাকি দুইটা কি হবে? বাকি দুটো তো হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে এটা বোঝায় যে এটা হচ্ছে লেস দেন 90 ডিগ্রি। তো বলছে এই দুটার মধ্যে একটা হচ্ছে 55 ডিগ্রি। তো এই একটা হইল 55 ডিগ্রি। তো অপরটা কত? তো আমরা যদি না জানি অপরটা কত, আমরা ধরে নিই অপরটা হইলো x ডিগ্রি। তারপর আমাদের একদম নর্মাল ত্রিভুজের তিনটা কোণের কি সূত্র ছিল? তিন কোণের সমষ্টি হইলো 180 ডিগ্রি। তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আচ্ছা 90, তারপর যোগ 55 যোগ এক্স, এটা হইলো 180 ডিগ্রি। সেখান থেকে আপনি এখন পাওয়া যাবেন যে এক্স এর মান তাহলে কত আসে? এক্স এর মান তাহলে আসে হলো 35 ডিগ্রি। ঠিক আছে? তো সেখান থেকে আমাদের এক্স এর মান তাহলে কত? এক্স এর মান বা অপর কোণ কত? অপর কোণটা হলো 35 ডিগ্রি। তো এই গেল আমাদের প্রথম প্রশ্ন। আমাদের সেকেন্ড কোশ্চেনটা কি বলে? আমাদের সেকেন্ড কোশ্চেনটা বলে দুইটা ত্রিভুজ সদৃশ হইলে, হ্যাঁ, কোন কোন কন্ডিশন গুলা মানবে? আমরা ছোটবেলায় আহ দুইটা কন্ডিশন শিখছি এরকম। একটা হইলো সদৃশ, একটা হইলো সর্বসম। ঠিক আছে? এটা হইলো সদৃশ। আমাদের বুঝতে হবে যে সদৃশ জিনিসটা কি, আর হচ্ছে ওকে, আচ্ছা, আমাদেরকে বুঝতে হবে যে সদৃশ জিনিসটা কি আর সর্বসম জিনিসটা কি। ওকে, তো যদি আমরা বলি হচ্ছে সদৃশ, তখন আমাদের মেইনলি যেটা মিন করে যে কোণগুলা সমান। হ্যাঁ, আর কোণগুলা যখন সমান হয় তখন বাহুগুলার অনুপাতও সমান হয়ে যায়। আরেকটা হচ্ছে সর্বসম। আমরা দুটাই পাশাপাশি তুলনা করে একটু মনে রাখার ট্রাই করি। সদৃশ ভার্সেস সর্বসম। একটা সদৃশ, দুইটা সদৃশ ত্রিভুজ দেখতে কেমন হয়? দুইটা সদৃশ ত্রিভুজ দেখতে লেটস সে অনেকটা এরকম হবে যে এই যে একটা ত্রিভুজ, পাশে এই ত্রিভুজটারই একটা বড় ভার্সন। ঠিক আছে? পাশে এই ত্রিভুজটারই একটা বড় ভার্সন। আর সর্বসমতে কি হবে? সর্বসমতে এই যে আমরা দুইটা ত্রিভুজ দেখব, এই দুইটা ত্রিভুজ দেখব যে এক্স্যাক্টলি সমান। ঠিক আছে? এক্স্যাক্টলি সমান। তো এইখানে আমাদের কাহিনীটা কি? কাহিনীটা হইল যে এই সর্বসমতে আমাদের এই যে বাহু, এই বাহু, এই বাহু ভার্সেস এই বাহু, এন্ড তিনটা বাহুই এখানে আমরা দেখব সমান। ইভেন এদের যে অ্যাঙ্গেল গুলো, সেই অ্যাঙ্গেল গুলোও হয়ে যাবে সমান। ঠিক আছে? তো তাহলে সর্বসমতে তিনটা বাহুই সমান, তিনটা কোণও সমান। কিন্তু সদৃশর বেলাতে আমরা দেখব যে কোণগুলা সমান। হ্যাঁ, এখানে যেই কোণ এখানেও সেই কোণ। বড় ত্রিভুজ মানে কোণ যে বড় হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন না। কোণ সেমই থাকতেছে, কিন্তু বাহুগুলার অনুপাত সমান হয়ে যাচ্ছে। যে ধরেন এটা হইল 3, এটা হইলো ধরেন 5, এটা ধরেন 7, তাহলে এটা লেটস সে হয়ে গেল 6, এটা হয়ে গেল 10, এটা হয়ে গেল 14। বাহুগুলা সব কি ডাবল, কিন্তু অ্যাঙ্গেল গুলো সমান। ঠিক আছে? তো তার মানে এই যে সদৃশ, সদৃশর কেসে আমরা দেখতেছি যে কোণগুলা কিন্তু কি হচ্ছে? কোণগুলা কিন্তু সমানই থাকতেছে। আর বাহুগুলা কি হয়ে যাচ্ছে? সব 3 দুগুণা 6, 7 দুগুণা 14, 5 দুগুণা 10। তার মানে বাহুগুলা সমানুপাতিক। হ্যাঁ, বাহুগুলো সমানুপাতিক, বাহুগুলার অনুপাত সমান থেকে যাইতেছে। ওকে, তো তাইলে আমরা এনে কি পাই? আমরা তাইলে এনে পাইলাম যে আমাদের দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাইলে এদের কোণগুলা হবে সমান, এদের বাহুগুলা হয়ে যাবে সমানুপাতিক। আর যদি বলতো সর্বসম, তখন কোণগুলা হবে সমান এন্ড বাহুগুলা সমানুপাতিক বলতো না। বাহুগুলা তখন কি বলতো? বাহুগুলা তখন বলতো সমান। ওকে, তাহলে সর্বসম আর সদৃশ, এই দুইটা একদম মাথায় ঢোকানোর ট্রাই করবেন। যদি বলি সহজে এক শব্দে মনে রাখেন, এক শব্দে কেমনে মনে রাখবেন? মনে রাখবেন যে সর্বসম হইল আপনার এই যে যমজ। হ্যাঁ, সর্বসম হইল আপনার যমজ ভাই। ওকে, আর সদৃশ মনে রাখবেন এটা হইল বড় ভাই ছোট ভাই। ওকে, সদৃশ হইল বড় ভাই ছোট ভাই, দেখতে একই রকম কিন্তু সাইজে বড় ছোট। আর সর্বসম হইল যমজ ভাই, সাইজেও সেম, দেখতেও সেম। চলেন আমরা এখন তারপর সামনে আগাই তাইলে। আমাদের 3 নাম্বারে
বেসিক্যালি একটা সহজ প্রশ্ন দিছে, কিন্তু চিন্তা করছে যে এত সহজ প্রশ্ন দিলে তো স্টুডেন্টরা সবাই খুব সহজে মানে পারবে, একটু পেঁচায় পুচায় দিই, হ্যাঁ একটু পেঁচায় পুচায় দিই। তো বলছে যে এবিসি একটা ত্রিভুজ, এই যে এবিসি একটা ত্রিভুজ, এখন বলতেছে যে এবিসি ত্রিভুজে তো আমার তিনটা অ্যাঙ্গেল থাকবে, হ্যাঁ। তো তিনটা অ্যাঙ্গেল কে কে হবে? তিনটা অ্যাঙ্গেল হবে হইলো এ হবে, এন্ড বি হবে, এন্ড সি হবে। তো এখন বি এর জন্য ওরা বলতেছে যে ঠিক আছে, বি হইলো 90 ডিগ্রি, এখানে কোনো ঝামেলা করলাম না। কিন্তু এর বেলায় এসে বললো যে এ তো এত সহজে সোজাসুজি বলে দিলে ঝামেলা বেশি সহজ হয়ে যাবে, একটু কঠিন করে দিই, একটু কঠিন করে দিই। আমি ট্যান অফ এ সমান √3 এই মানটা বলি, হ্যাঁ। এখন আপনাদের গতদিন বলছিলাম যে ম্যাথে যদি নাম্বার উঠাইতে চান, ত্রিকোণমিতির এই কিছু মান আপনার মুখস্থ রাখা লাগবে। তো সেখানে ট্যানের একটা লিস্ট করে দিছিলাম, যদি মোটামুটি মনোযোগ দিয়া থাকেন তাইলে আশা করি সংখ্যাগুলো মনে থাকার কথা, হ্যাঁ। তো ট্যানের এই যে পুরা লিস্টটা আমরা সেখানে লিখছিলাম। ট্যান জিরোর মান হইলো 0, ট্যান 30 এর মান হইলো 1/√3, ট্যান 45 এর মান হইলো 1, ট্যান 60 এর মান হইলো √3, ট্যান 60 এর মান হইলো √3, অ্যান্ড ট্যান 90 এর মান হইলো অসীম, ইনফিনিটি। তো সেখান থেকে আমরা এখন খুঁজে পাই, যখন আমারে বলবে যে ট্যান অফ এ সমান √3, আমি বুঝবো যে ট্যান অফ এ মানে ট্যান অফ 60 ডিগ্রি। তো তার মানে কি? তার মানে আমরা এনতে বুঝতে পারি যে এ মানে হইলো 60 ডিগ্রি। তো তাহলে এখান থেকে আমরা পাই যে এ মানে হইলো 60 ডিগ্রি। এখন এ এর মানে 60 ডিগ্রি, বি এর মানে হইলো 90 ডিগ্রি, তাহলে সি এর মানে কত? তো সি এর মানে কত যদি আমরা না জানি, তো আমরা লিখি যে আচ্ছা ভাই, আমরা তো এইটা জানি যে এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এ এর মান হইলো 60 ডিগ্রি, বি এর মান হইলো 90 ডিগ্রি, প্লাস সি সমান হইলো 180 ডিগ্রি। তাইলে ভাই সি এর মান কত? সি এর মান তাইলে হবে হইলো 30 ডিগ্রি, তাই না? সি এর মান তাইলে হবে 30 ডিগ্রি। এখন তো ভালো কথা, 30 ডিগ্রি বুঝলাম, এই বাম পাশে এগুলা সিম্বল কি দিয়ে রাখছে? হ্যাঁ, ম্যাজিক্যাল সিম্বল। ম্যাজিক্যাল সিম্বল না, বেসিক্যালি এটা হইলো পাই, এইটা হইলো বেসিক্যালি পাই। হ্যাঁ, আমাদের একটা কনভেনশন আছে, আমরা যখন রেডিয়ানে নিয়ে যাই তখন আমরা রেডিয়ানে এটা প্রকাশ করি হইতেছে পাই দিয়ে। হ্যাঁ, পাই দিয়ে প্রকাশ করি। পাই মানে কত? পাই মানে হইলো 180 ডিগ্রি। তো যখন আপনারা বলতেছে পাই/3, তাহলে পাই/3 মানে কত? 180/3 সমান কত? 60 ডিগ্রি। আবার এনে বলতেছে পাই/4, পাই/4 মানে কত? 180/4 মানে হইলো 45 ডিগ্রি। আর এনে বলতেছে পাই/6, পাই/6 মানে কত? 180/6, দ্যাট মিনস 30 ডিগ্রি। তাহলে উত্তর হবে পাই/6 বা 30 ডিগ্রি। এইটা হলো আমাদের উত্তর, তাই না? এই যে সি হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি হলো আমাদের উত্তর। ওকে, ট্যান এ আছে তাই এ এর মান, ট্যান বি থাকলে বি এর মান হইতো। অবশ্যই, অবশ্যই। বি এর মান তো ওরা সরাসরি ওরা ভাবছে যে কোনটা কেমনে আমরা পেঁচাইতে পারি, ট্যান এ এর মান বললো √3, হ্যাঁ। আপনারা বলতে পারতো যে ট্যান অফ বি এর মান হইলো 1/0, মানে অসীম। সেখান থেকে আপনি বুঝে যাইতেন যে ট্যান বি এর মান অসীম। তো তাহলে বি এর মান হইলো 90 ডিগ্রি, কারণ ট্যান 90 ডিগ্রি এর মান হইতেছে অসীম। ঠিক আছে, ওকে। তো এটাই একটা সহজ ম্যাথ, একটু পেঁচাই পুচাই দিছে আপনাদের জন্য। চলুন আমরা পরের কোশ্চেনটায় যাই। পরের কোশ্চেনটা হচ্ছে একটা লজিক্যাল কোশ্চেন, যে একটা সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হইতো তাহলে সামান্তরিকটা কেমন হইতো। হ্যাঁ, এটা প্রশ্নটা অনেকটা এরকম যে একটা খারাপ স্টুডেন্ট ও যদি রেগুলার পড়াশোনা করতো তাহলে ও কি হইতো? তাহলে ও ভালো স্টুডেন্ট হইতো। হ্যাঁ, সামান্তরিক, আপনার সামান্তরিক হইছেই তার কারণ ওর কর্ণগুলা সমান না। মূলত একটা সামান্তরিক যে থাকে, সামান্তরিকটা একটু বাঁকানো, হ্যাঁ। এই যে সামান্তরিকটা ও বেসিক্যালি একটু জাস্ট হচ্ছে বাঁকানো। ও এই বাঁকানো একটু হেলায় পড়ছে, দেখে মনে হয় যে একটা সোজা একটা প্যাকেট ছিল, সোজা একটা বক্স ছিল, এই বক্সটা সামহাও একটু হেলায় পড়ছে। তো যেহেতু হেলায় পড়ছে তার জন্য ওর এই দুইটা কর্ণ সমান থাকে না। এই বরাবর একটা কর্ণ, এন্ড এই বরাবর আরেকটা কর্ণ, এই দুইটা কর্ণ, যে এই দুইটা কর্ণ হইতেছে সমান থাকে না। ঠিক আছে, কিন্তু যদি আমরা সামহাও ধাক্কায় ধুক্কায় এটা একটু সোজা করে দিতে পারি, এটা একটু সোজা করতে পারো, তখন দেখবেন যে এর কর্ণ দুইটা সমান হয়ে যাচ্ছে। ওকে, এটার এই যে ধাক্কায় সোজা করে ফেললাম। যখন আপনি এটার ধাক্কায় সোজা করে ফেলবেন, এটার ধাক্কায় সোজা করে ফেললে তখন দেখবেন যে এর যে দুইটা যে কোনাকুনি বরাবর যে কর্ণ, এই কর্ণ দুইটা এখন দেখবেন যে তারা হইলো সাইজে সমান। ঠিক আছে, এরা এখন সাইজে সমান। তো তার মানে কি? তার মানে এখন আমরা বলতে পারি একটা সামান্তরিক তার যদি কর্ণ দুইটা পরস্পর সমান হইতো তাহলে ওরা কি হইতো?
তাহলে এরা হইতো আয়তক্ষেত্র। ওকে, এরা হইতো আয়তক্ষেত্র। আচ্ছা, এখন এখানে একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, আমরা তো বলি যে এইটা হইলো আয়ত, তাই তো? এইটা হইলো আয়ত, আর উপরেরটা হইলো সামান্তরিক। তো যেই জিনিসটা একটু মাথায় রাখতে হইবে সেইটা হইলো যে আয়তক্ষেত্র জিনিসটা আসলে একটা সামান্তরিক। ওকে, আয়তক্ষেত্র হইলো এমন একটা সামান্তরিক যার দুইটা কর্ণ সমান। ওকে, সেটা একটু আমরা মনে রাখবো যে আয়তক্ষেত্র যেটা, এটাও আসলে এক ধরনের সামান্তরিক। ওকে, আয়তক্ষেত্র এরাও এক ধরনের সামান্তরিক যার প্রতিটা কোণ 90 ডিগ্রি, এন্ড যার আপনার হচ্ছে দুইটা কর্ণ সমান। ওকে, মানে ধরেন যে আয়তক্ষেত্র কি মনে রাখবেন, আয়তক্ষেত্র হচ্ছে একটা ভালো সামান্তরিক। হ্যাঁ, সামান্তরিক গুলো নর্মালি একটু উল্টাপাল্টা হয়, কোনো সামান্তরিক যদি ভালো হয় সেটা হয়ে যায় আয়ত। তাহলে আয়ত একটা বিশেষ ধরনের সামান্তরিক। তারপর তারপর হচ্ছে ধরেন এই আয়তক্ষেত্রের বেলায় আবার এই যে এখানে এরকম কয়েকটা কাহিনী আছে। হ্যাঁ, এখানে কয়েকটা কাহিনী আছে। তারপর আমরা যখন বলি বর্গক্ষেত্র, আমরা মনে রাখবো যে বর্গক্ষেত্র একটা বিশেষ ধরনের আয়ত। ওকে, যে আয়তের কি আপনার এই দুইটা বাহু, উপরের দুইটা বাহু সমান উপর নিচে, আবার ডান বামে দুইটা বাহু সমান আয়তক্ষেত্রে। তো বর্গক্ষেত্রে কি হয়, বর্গক্ষেত্রে এই আয়তক্ষেত্রটাকে যদি আপনি একটু চাপাই চুপাই দিতে পারেন, ঠিক আছে, যদি আপনি এই আয়তক্ষেত্রকে একটু চাপাই টাপাই দিতে পারেন, তাইলেই কি এটা একটা বর্গক্ষেত্র হয়ে যায় না? তখন এটা একটা বর্গক্ষেত্র হয়ে যায়, তাই তো? এই যে আমাদের বর্গক্ষেত্র, এটা হইতেছে কি, উপরের আয়তক্ষেত্রটাকে আমরা একটু চাপাই দিলাম। হ্যাঁ, একটু চাপাই দিলাম, তো চাপাই দিলে এটা হয়ে গেল একটা বর্গক্ষেত্র। তো এইখানে আমাদেরকে তাইলে মনে রাখতে হবে যে এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটাও কি, এই যে বর্গ, এটা হইতেছে এক ধরনের আয়ত। ঠিক আছে, বর্গক্ষেত্র হলো এক ধরনের আয়তক্ষেত্র। এই ছোটখাটো ছোটখাটো টার্মগুলো আমরা একটু মনে রাখার ট্রাই করবো। ওকে, চলেন আমরা আমাদের পরের প্রশ্নে যাই। এই প্রশ্নটা একটু হইতেছে একটু অজানা লাগতে পারে, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। হ্যাঁ, উপচাপে অন্তর্লিখিত, আবার কখনো বলবে চাপের মধ্যে দণ্ডায়মান। কই গেল, কই গেল, কই গেল, কই গেল, কই গেল? চাপের মধ্যে দণ্ডায়মান, চাপের মধ্যে দণ্ডায়মান, কি রে, পাইলাম না। আচ্ছা, থাক, সমস্যা নেই। এই যে চাপের উপর দণ্ডায়মান, হ্যাঁ, চাপের উপর দণ্ডায়মান। আর এখানে হইলো চাপের মধ্যে অন্তর্লিখিত, দুইটার মানে কি? হ্যাঁ, যাক, চলুন কয়েকটা টার্ম আমরা এক এক করে দেখি আগে। আগে এখানে আমরা একটা তেরা বেঁকা একটা বৃত্ত আঁকি, কারণ এখানে বৃত্ত আঁকাটা খুব কষ্ট এই বোর্ডে। এই একটা, এই তো মোটামুটি সুন্দর একটা বৃত্ত হয়ে গেছে। হ্যাঁ, আমার বৃত্ত আঁকার সময় যে লাগে, যে মানুষজন যখন প্রথম রুটি বানায়, রুটিটা যে গোল হয় না, তেরা বেঁকা হয়, ওরকম লাগে। তো যাই হোক, এখানে এখন আমি বললাম যে আমি এইখান থেকে আমি এইটুকু কেটে নিলাম। হ্যাঁ, আমি এইখান থেকে এইটুকু কেটে নিলাম, এটা হইলো আমার কেন্দ্র। তো এই যখন আমি কেটে নিচ্ছি, এই কেটে নেওয়ার পর দুইটা চাপ আমি পাচ্ছি, দুইটা টুকরা পাচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে এই যে নিচের দিকে একটা চাপ পাচ্ছি, আর একটা উপর দিকে আমরা বড় একটা চাপ পাচ্ছি। তো এই যে নিচের যেই চাপ, নিচের এই চাপটাকে, যেটা হচ্ছে ছোট, বেসিক্যালি যেটা হইলো ছোট, সেটাকে আমরা বলি হইলো উপচাপ। হ্যাঁ, সেটাকে আমরা বলি উপচাপ। আর এই যেই চাপটা হইলো আপনার বড়, যেই চাপটা হইলো বড়, ছোটটারে আমরা বলি উপচাপ। আর বড় যেই চাপটা, সেটারে আমরা বলি হইলো অধিচাপ। ওকে, বড় চাপটা হইলো অধিচাপ। আহ, তেরি। হুম, এই বড় চাপটা হলো অধিচাপ। এখন আমারে বলতেছি কি, উপচাপের মধ্যে অন্তর্লিখিত। অন্তর্লিখিত মানে এই যে উপচাপ, সেই উপচাপের মধ্যেই আমি একটা অ্যাঙ্গেল আঁকবো। ঠিক আছে, উপচাপের মধ্যেই আমি একটা অ্যাঙ্গেল আঁকবো, উপচাপের উল্টা দিকে না, উপচাপের মধ্যে। তো এখন যদি আমি উপচাপের মধ্যে একটা অ্যাঙ্গেল আঁকি, সেই অ্যাঙ্গেলটা দেখতে কেমন হবে একটু খেয়াল করে দেখেন। এই উপচাপের মধ্যে একটা অ্যাঙ্গেল আঁকলে এই অ্যাঙ্গেলটা দেখতে যাবে না এরকম। আমি অ্যারোটা একটু এখন কাইটা দিই, তাহলে লিখতে পারবো না। হ্যাঁ, আচ্ছা। তো উপচাপের এখানে আমার বলছে হইলো অন্তর্লিখিত।
তো এই যে বলছে অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে এইটা হবে উপচাপের মধ্যে, দ্যাট মিনস এটা হবে এই 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 এইরকম, হ্যাঁ, এটা হবে এইরকম। এই যে উপচাপের উপরেই আমি উপচাপের মধ্যেই আঁকছি, উপচাপের মধ্যে অন্তর্লিখিত বলতে এটা উপচাপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এখন এই যে অ্যাঙ্গেলটা আপনি দেখতেছেন, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি এর চেয়ে বড়, হ্যাঁ। এখানে যে থেটা, এই থেটা হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি। তো যেহেতু উপচাপ, উপচাপের মধ্যে অন্তর্লিখিত মানে উপচাপের মধ্যেই, এন্ড এই অ্যাঙ্গেলটা আমরা দেখতেছি থেটা হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি, সেখান থেকে আমরা বলতে পারি উপচাপের মধ্যে অন্তর্লিখিত কোণ হইল আমাদের স্থূলকোণ। যদি আমাকে বলতো অধিচাপে অন্তর্লিখিত কোণ, তখন যদি আপনি এখানে একটা যদি হইতেছে ইয়া করতেন, একটা অ্যাঙ্গেল আঁকতেন, তখন দেখতেন যে সেই অ্যাঙ্গেলটা আপনার ছোট হইতেছে, লেস দেন 90 ডিগ্রি হইতেছে, হ্যাঁ। তখন ওটা লেস দেন 90 ডিগ্রি হইতে তখন আপনি বলতে পারতেন যে ঠিক আছে, আমাদের অধিচাপে অন্তর্লিখিত কোণ হইল সূক্ষ্মকোণ। তো এটা হইলো চাপের মধ্যে অন্তর্লিখিত, যেটা ওই চাপের মধ্যেই এক্সিস্ট করে, চাপের মধ্যেই আটকায় থাকে, ঠিক আছে। আর যদি অন্তর্লিখিত না বলে দণ্ডায়মান বলে, ঠিক আছে, দণ্ডায়মান বলে কি হবে? দণ্ডায়মান বলে ব্যাপারটা হবে এরকম যে ধরেন আপনি এইখানে এই একটা বৃত্ত আঁকাই ফেলছেন, হ্যাঁ, এই একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে আপনি একটা উম চাপ নিছেন, চাপটা হইল গিয়ে এইরকম, চাপটা হইল এইরকম, হ্যাঁ, চাপটা হইলো এরকম। আপনার চাপ কতটুক? চাপ হইতেছে এই যে এই 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 নিচের এই পার্ট, কালার করা অংশটা, হ্যাঁ, এটা হইলো চাপ। এখন চাপের মধ্যে আপনার অন্তর্লিখিত বলে নাই, বলছে হইলো দণ্ডায়মান। দণ্ডায়মান মানে কি? দণ্ডায়মান মানে এইটার উপরে দাঁড়ায় থাকবে। অ্যাঙ্গেলটা আগের বার আসছিল কি অন্তর্লিখিত হইলে যাইতো ভিতরে, তাই তো? অন্তর্লিখিত হইলে অ্যাঙ্গেলটা হইতো চাপের ভিতরে। আর এখন তো বলে নাই অন্তর্লিখিত, এখন বলছে দণ্ডায়মান। তো যদি দণ্ডায়মান বলে, তাইলে এটা কোন দিক যাবে? তাইলে এটা যাবে, এই যে এই গেল আমার কেন্দ্র, হ্যাঁ, এই দণ্ডায়মান বললে এটা যাবে উল্টা দিকে। এইটা যাবে হইলো উস, এটা যাবে হলো এই উল্টা দিকে, ওকে, উল্টা দিকে যাবে। সো যখন বলতেছে চাপের উপর দণ্ডায়মান, তখন বুঝবেন চাপের উপর দাঁড়ায় থাকবে, অ্যাঙ্গেলটা যাবে উল্টা দিকে। তো এখন যাই হোক, আমাকে বলছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ মানে বৃত্তের গায়ে যেই কোণ, এই যে আমার বৃত্ত, এই বৃত্তের গায়ে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করলো? বৃত্তের গায়ে ও ক্রিয়েট করলো 48 ডিগ্রি। বৃত্তের গায়ে ক্রিয়েট করলো 48 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণ কত? তার মানে ওই একই চাপ, এই যে চাপ তো হইতেছে এইটা, এই একই চাপ, এই চাপটা এখন যদি কেন্দ্রে অ্যাঙ্গেল বানাইতে চায়, তাইলে কেন্দ্রের মধ্যে ও কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, হ্যাঁ। এই যে আমাদের ও যদি এখন এই কেন্দ্রের মধ্যে একটা অ্যাঙ্গেল বানাইতে চায়, তাহলে ও এই কেন্দ্রে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, কেন্দ্রে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। আমরা মোটামুটি ছোটবেলায় পড়ে আসছি যে আপনার আম, কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের ডাবল, কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের ডাবল, তাই না? তো যদি এইখানে এই বৃত্তের গায়ে আমার 48 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, চাপ তো সেমই, চাপ আগেও যাহা ছিল চাপ এখনো তাহাই আছে, কিন্তু ওইটা গেল হইলো আমাদের বৃত্তস্থ কোণ, আর এইটা আসলো আমাদের কেন্দ্রস্থ কোণ। এন্ড কেন্দ্রস্থ কোণের দোষ বা গুণ যেটাই বলেন, সেটা হলো কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ মাল্টিপ্লাইড বাই 2। তো যেহেতু ওইটা ছিল আমাদের 48 ডিগ্রি, তাহলে এটা হবে 48 গুণ 2, 96 ডিগ্রি, ওকে। 48 গুণ 2, 48 গুণ 2 সমান 96। তাই এই কেন্দ্রস্থ কোণ হবে আমাদের 96 ডিগ্রি, ওকে। এটা হইলো আমাদের এখানে উত্তর। আর এখানে আপনাদের আলাদা করে মনে রাখতে হবে কি, এই দণ্ডায়মান জিনিসটা মনে রাখবেন। দণ্ডায়মান মানে চাপের উল্টা দিকে অ্যাঙ্গেল, আর এই অন্তর্লিখিত মানে হলো চাপের মধ্যে, চাপের মধ্যে অ্যাঙ্গেল, ওকে। আশা করি এই জায়গাতে আপনারা কেউ আর প্যাচ ট্যাচ খাবেন না। চলেন আমরা এবার কম্পারেটিভলি সহজ একটা ম্যাথ দেখি। এই ম্যাথটা বৃত্তের ম্যাথ বলা যায়, এটা আমরা অনুপাতের ম্যাথও বলতে পারি। অনুপাতের ম্যাথ এখানে বলছে কি, দুইটা বৃত্ত, হ্যাঁ, এই একটা বৃত্ত, এই আরেকটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হইল R1, এই বৃত্তের ব্যাসার্ধ হইল R2। বলছে দুইটা ব্যাসার্ধের অনুপাত 4:5। আমরা জানি, আমরা খুব ভালো করে জানি যে অনুপাত মানে হইলো ভাগ। তো R1/R2 এটা হইলো 4/5। তো এখন আমারে বলছে যে বৃত্ত দুইটার পরিধি এর অনুপাতটা কত বলেন দেখি। তো এখন আপনাদের মোটামুটি
আহ, বৃত্তের যে পরিধি, সেই পরিধির সূত্র অবশ্যই অবশ্যই মনে থাকার কথা। বৃত্তের পরিধি, বৃত্তের পেরিফেরাল এর ফর্মুলা কি? পেরিফেরালের ফর্মুলা হলো 2 পাই আর। হ্যাঁ, 2 পাই আর। তো বলছে বৃত্ত দুটার পরিধির অনুপাত কত। তো চলেন আমরা ধরি এইটার পরিধি হইল P1, এইটার পরিধি হইল P2। তাহলে পরিধির অনুপাত P1/P2 সমান কত? P1/P2। তো P1/P2 এটা হবে হচ্ছে 2 পাই আর 1, এটা হবে 2 পাই আর 2। তো এখন দুঃখজনক ভাবে 2 পাই কাটা যায়, থাকে আমার R1/R2, যার মানে হইল 4/5। তার মানে আমরা এইখানে বলতে পারি যে আমাদের পরিধির যে অনুপাত P1/P2, এটাও হবে আসলে আহ ব্যাসার্ধের অনুপাতেরই সমান 4/5। তাইলে আমাদের ব্যাসার্ধের যাহা অনুপাত ছিল, আমাদের পরিধিরও আমরা সেই একই অনুপাত পাচ্ছি। আমাদের P1/P2 এটাও তাহলে হচ্ছে বেসিক্যালি 4/5। ঠিক আছে, 4/5। চলেন আমরা আমাদের পরের যে কোশ্চেন সেটাতে মুভ করি। তারপরটাই মুভ করি। একটা সুষম বহুভুজের বাহু আর অন্তঃকোণ, এদের মধ্যে সম্পর্কটা আশা করতেছি আপনাদের মনে আছে। আমরা এটা করছি গত ক্লাসে, না গত ক্লাসের আগের ক্লাসে, গত ক্লাস বা গত ক্লাসের আগের ক্লাসে আমরা সুষম বহুভুজ, তার অন্তঃকোণ, গত ক্লাসে তার অন্তঃকোণ, তার বহিস্থকোণ, তার বাহু কয়টা, তার কর্ণের সংখ্যা কত, এগুলো নিয়ে খুব তীব্র গবেষণা করছিলাম। হ্যাঁ, প্রায় 4টা ম্যাথ ছিল বহুভুজ রিলেটেড, সেখানে আমরা সবগুলা কোশ্চেন সলভ করছিলাম। এখন এইখানে আবার এই কোশ্চেনটা আসছে আমাদের চতুর্ভুজের অংশ হিসেবে, চতুর্ভুজের মধ্যে একটা বহুভুজ হিসেবে। তো এখানে একটা ছোট একটা করে কাহিনী বলি। হ্যাঁ, ছোট একটা কাহিনী বলি। কাহিনীটা এরকম যে ধরেন আপনার হাতে একটা অজানা বহুভুজ আছে। হ্যাঁ, অজানা বহুভুজ, আপনি জানেন না যে এটার টোটাল বাহু হচ্ছে কয়টা। এখানে হয়তো আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি না দেখার ভান করেন। আপনি ধরে নেন আপনি জানেন না যে এখানে আসলে বাহু কয়টা আছে, আমি জানি না। Okay? আপনি এখানে গুণে বাইর করতে পারবেন, কিন্তু গুণে বাইর করা নিষিদ্ধ। ওকে, সো আপনি গুনতেছেন না। তো আপনি ধরে নিচ্ছেন যে এখানে আমার বাহু আছে টোটাল এন সংখ্যক। হ্যাঁ, আছে তো 6টা, কিন্তু আপনি ভাব করেন যে আপনি গুনতে পারেন না। তো এখানে আপনার বাহু আছে হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এরকম করে ডট 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 আপনার এখানে টোটাল বাহু আছে এন সংখ্যক। এখন এইখানে অন্তঃকোণ আর বহিঃকোণ কোনটা? হ্যাঁ, অন্তঃকোণ আর বহিঃকোণ কোনটা? আপনি যে কোনো একটা বাহুকে একটু হইতেছে বা আগায় দেন, হ্যাঁ, একটু বাড়ায় দেন। এই যে একটা বাহু, এই একটা বাহুকে আপনি একটু বাড়ায় দিলেন। এই একটা বাহুকে একটু বাড়ায় দেওয়ার পর যেই অ্যাঙ্গেলটা বাইরে হইল, সেইটাকে আমরা বলি বহিঃকোণ। হ্যাঁ, বহিস্থকোণ বা বহিঃকোণ, এটাকে আমরা বলি বহিঃকোণ। আর এই ভিতরে যেই অ্যাঙ্গেলটা থাকলো, সেটাকে আমরা বলি হইলো অন্তঃকোণ। ওকে, সেটা হইলো অন্তঃকোণ বা অন্তঃস্থ কোণ। আর টোটাল বাহু কয়টা? টোটাল বাহু হইলো এন সংখ্যক। বহিঃকোণের ফর্মুলা কি? বহিঃকোণের ফর্মুলা হইলো 360 ডিগ্রি ডিভাইডেড বাই এন। অন্তঃকোণের ফর্মুলা কি? অন্তঃকোণের ফর্মুলা হইলো আপনার 180 মাইনাস 360/n। এটা হইলো আমাদের বহিঃকোণের ফর্মুলা আর আমাদের অন্তঃস্থ কোণের, অন্তঃকোণের ফর্মুলা। হ্যাঁ, তারপর যদি বলি যে কর্ণ কয়টা, কর্ণ কয়টা, কর্ণের ফর্মুলা হইলো NC2 - n। হ্যাঁ, NC2 - n, এটা হইলো আমাদের কর্ণের ফর্মুলা। এখন এইখানে আমরা কি কি দেয়া আছে? আমারে এনে দেওয়া আছে হইল গিয়ে অন্তঃকোণ। তো অন্তঃকোণ যদি দেওয়া থাকে 140 ডিগ্রি, তো তাইলে আমরা এখন এই অন্তঃকোণের যে ফর্মুলাটা মাত্র শিখলাম, গত ক্লাসেও শিখছিলাম, এটা আমরা এখন কাজে লাগাই। হ্যাঁ, এখান থেকে আমরা এন বা বাহুর সংখ্যা বাইর করে ফেলি। এখানে এন মানে কি? এন মানে হইলো বাহু এর কয়টা, বাহু কয়টা। ঠিক আছে, এন মানে বাহু কয়টা। তো এখন কর্ণের সংখ্যা জানতে হইলে তো এন এর মান বা বাহু এর সংখ্যা জানতেই হবে। তো আগে বাহুর সংখ্যাটা বাইর করে ফেলি। আমারে বলছে অন্তঃকোণ 140 ডিগ্রি। তো আমরা লিখি যে আচ্ছা, অন্তঃকোণ 140 ডিগ্রি, আমি তো জানি অন্তঃকোণ মানে হইলো 360 ডিগ্রি মাইনাস, ধরি 180 ডিগ্রি মাইনাস 360/n। হ্যাঁ, আমরা তো জানি যে অন্তঃকোণ মানে হইলো অন্তঃকোণ মানে হইলো 180 ডিগ্রি মাইনাস 360 ডিভাইডেড বাই এন, এইটা। তো সেই হিসেবে আমাদের 360
বাই এন, এটার মানে কত আসে? এটার মানে আসে হলো 40। সেই হিসেবে আমাদের এন এর মান কত আসে? 360 ডিভাইড বাই 40 সমান 9। তাইলে আমাদের বাহু হইলো 9টা। বাহু যদি 9টা হয় তাহলে এটা কেমন ভুজ? উম বাহু যদি 6টা হয় তাহলে হয়তো ষড়ভুজ, তো বাহু তো 9টা, তাহলে এটা কি হবে? নরভুজ হবে, তাই না? মানে যদি মিলাই মিলাই বলি, 6টা থাকলে ষড়ভুজ, 9টা থাকলে নরভুজ। হ্যাঁ, মজা করে বলতেছি, আসলে নরভুজ না। যাই হোক, এটা হচ্ছে 9 বাহুওয়ালা একটা বহুভুজ। আর এইখানে ননেন তো আপনি অ্যালকেনে চলে গেলেন। হ্যাঁ, এই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তারপর হচ্ছে আপনার বিউটেনের পর পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। তো যাই হোক, আমরা হচ্ছে এটারে ধরে নিই নরভুজ। হ্যাঁ, তারপর একটা আসবে যে নরভুজ আছে, নারীভুজ কোথায়? নারীভুজ লাগবে এরপর। যাই হোক, তো এটা হচ্ছে 9টা বাহুওয়ালা বহুভুজ। এখন এনে বলছে কর্ণের সংখ্যা কত। তো কর্ণের সংখ্যা হবে 9c2 - 9। 9c2 কেমনে বের করে? 9, 9-এর থেকে যেহেতু 2, তাহলে দুইবার লিখবো। একবার লিখবো 9, তারপর এক মাইনাস করে লিখবো হইলো 8। নিচে কাউন্ট করব, মাইনাস হচ্ছে 9, তাহলে 4 নং, এটা হচ্ছে 34। 34 - 9 হইলো 27। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাহুর সংখ্যা, আর এ পাশে গেল আমাদের কর্ণের সংখ্যা। ওকে, তো এই গেল আমাদের কাহিনী। তাইলে আমরা কর্ণের সংখ্যা বাইর করে ফেললাম। কেউ যদি এখন বলেন যে 9c2 এইটার মানে কিভাবে 8 নং, এই যে 9 × 8 ডিভাইড বাই 1 × 2 হয়েছে, তাইলে খুবই দুঃখজনক হইবে, কারণ এটা আমরা অলরেডি এখন পর্যন্ত 4বার আলোচনা করে ফেলছি। হ্যাঁ, যদি কেউ না বুঝেন এইটা কেমনে আসলো, আমাদের টেলিগ্রাম গ্রুপে একবার জিজ্ঞাসা করে নিবেন যে এটা কেমনে আসছে। তো আশা করি এইটাই ছিল মোটামুটি আমাদের এই এই দিনের সবচেয়ে কঠিন ম্যাথের একটা, বাকি সবগুলোর থেকে সহজ। চলুন আমরা আগাই। এনে আমারে বলছে, যদি আমার যদি আমার বি কোণ আমার সি কোণের চেয়ে বড় হয়, তাইলে বাহু হিসেবে কি হবে? হ্যাঁ, এটা হইলো আমাদের বড় কোণ, আর এটা হইলো আমাদের ছোট কোণ। হ্যাঁ, এটা বড় কোণ, এটা ছোট কোণ। এখন তার ফলে কি হয়? বড় কোণের বিপরীতে যেই বাহু, সেটা হবে বড় বাহু। আর ছোট কোণের বিপরীতে যেই বাহু, সেইটা হবে আমাদের ছোট বাহু। হ্যাঁ, ছোট বাহু, ছোট বউ। এটা আমাদের বড় বউ, এটা আমাদের ছোট বউ। আমাদের গতকাল তো সারাদিন মোটামুটি ফেসবুকে মানে আপনার ইয়া হয়ে রয়েছে, একদম ভুইরা রয়েছে একটা হাইকোর্টের আহ, যে ঘোষণা, যে সেকেন্ড বিয়ে করতে আর প্রথম বউয়ের আপনার ইয়ে লাগবে না, পারমিশন লাগবে না। ঠিক আছে, তো আপনার সামনে এই যে বারবার বুঝাই যে লাউ ভাইরে পছন্দ হয়, হ্যাঁ, কার্বন কার্বন, 4টা হাত 4টা হাত বলে। তো এটা কিন্তু আর এমনি এমনি না। কালকে এটা আসার পরপরই দেখছেন না যে আপনার এই আমাদের লাউ ভাই হচ্ছে ফেসবুকে পোস্ট দিছে যে আপনার থেকে আসছে, সেকেন্ড বিয়ে করতে আর প্রথম বউয়ের পারমিশন লাগবে না। তো যাক, এই বড় বাহু ছোট বাহু বলতে বলতে হইতেছে মনে পড়লো, কারণ আমরা গতদিন মজা করতেছিলাম যে হিন্দি সিরিয়ালে যে বড় বাহু ছোট বাহু বলে না, যে বড় বউ ছোট বউ, এখান থেকে মনে হচ্ছে যে বড় বউ ছোট বউ, তারপর মনে হলো তাইলে আমরা হয়তো লাউ ভাইয়ের কথা আর কি মনে পড়লো এখান থেকে, যে বড়জন তো আছে, ছোটজন মনে হয় খুব তাড়াতাড়ি চলে আসবে আশা করা যাচ্ছে। চলেন আমরা আমাদের পরের কোশ্চেনটা দেখি। একটা রম্বস, রম্বস হইতেছে একটা বিপথগামী বর্গ। হ্যাঁ, একটা বিপথগামী বর্গ। এটা হইলো একটা বর্গ, বর্গ হইলো একটা ভদ্র ছেলে। আর এই বর্গ যদি একটু বিপথে চইলা যায়, তখন সেটা হয়ে গেল একটা রম্বস। হ্যাঁ, তো এটা একটা রম্বস। এখন এইখানে আমারে বলতেছে যে একটা রম্বসের দুইটা কর্ণ হইল 16 আর 8। তো রম্বসের এখানে দুইটা কর্ণ, একটা হইল, ছোটটা হইল 8, বড়টা হইল 16। হ্যাঁ, ছোটটা 8, বড়টা 16। তো এখন তাহলে এই রম্বস, যে এই রম্বসটার ক্ষেত্রফল তাইলে কত হবে? এই যে রম্বস, এই রম্বসের যে ক্ষেত্রফল, এরিয়া এ, সেই এরিয়া এ হবে 1/2 × কর্ণ 1 × কর্ণ 2। এখন কর্ণ 1 হইল 16, কর্ণ 2 হইল 8, তাহলে ক্ষেত্রফল হবে 1/2 × 16 × 8। তাহলে 1/2 × 16 হইল 8, 8 8 হয় 64। তাহলে এই রম্বসের ক্ষেত্রফল হইবে 64 মিটার স্কোয়ার। হ্যাঁ, যেহেতু মিটার মিটার ছিল, তাইলে ক্ষেত্রফল হলো মিটারের স্কোয়ার। তো ভালো কথা, বুঝলাম।
তাইলে আমাদের এই যে বর্গ, ধরি এই বর্গের এক বাহু হইল এ, এই বর্গের আরেক বাহু হইল এ, তাহলে এই বর্গের চারটা বাহুই তো এ। তো তাহলে আমাদের এই বাহুর যদি আমরা বলি যে এরিয়া, এই বর্গের এরিয়া কত, এটা হবে এ স্কোয়ার। তো এ স্কোয়ার, এখন ক্ষেত্রফলটা কত? আমাদেরকে বলছে কি যে রম্বসের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল সমান, হ্যাঁ। তার মানে এইটার যে ক্ষেত্রফল, নিচেরটারও সেই একই ক্ষেত্রফল, উপরেরটার ক্ষেত্রফল কত? 64 মিটার স্কোয়ার। তাহলে নিচেরটার ক্ষেত্রফল কত? 64 মিটার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান কত? 64। তো এ স্কোয়ার যদি 64 হয়, এখান থেকে আমরা বলতে পারি এর মান তাইলে 8, তাই না? এর মান তাহলে হইলো 8। এখন এখন এইখানে এর মান যেহেতু 8, তাইলে আমরা এখন বলতে পারি যে এই যে আমাদের একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হইল 8। তো এখন এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি 8 হয়, হ্যাঁ, আপনার যখন পরীক্ষায় আসবে না, পরীক্ষার মধ্যে অপশন এ তে লিখে রাখবে হইলো 8 মিটার। ওকে, অপশন এ তে লিখে রাখবে 8 মিটার। কারণ কি হয়, মানুষের মনের মধ্যে এ এর মান বা এক্স এর মান বাইর করে ফেলার পরপরই আমাদের বৃত্ত ভরাট করে ফেলতে মন চায়, তখনই মারাটা খায়া যাবেন। তো বারবার বলি, এরকম হইতেছে, লাস্ট দিয়ে বৃত্ত ভরাট করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন বলছে কি যে বর্গক্ষেত্রের পরিসীমা কত। তো পরিসীমা মানে কি? পরিসীমা মানে সবগুলা বাহুর যোগফল, তাই না? তো পরিসীমা মানে কি? পরিসীমা মানে হইলো সবগুলা বাহুর যোগফল। তার মানে হইলো 4a। 4a মানে হইলো 4 গুণ 8, 4 গুণ 8 মানে হইলো 32 মিটার। তাহলে এইখানে আমাদের এই বর্গক্ষেত্রের পরিসীমা হইলো 32 মিটার। ওকে। তো এটা গেল হচ্ছে আমাদের 10 নাম্বার প্রশ্ন। চলেন আমরা আমাদের 11 নাম্বার প্রশ্নে যাই। একটা সামান্তরিক, একটা সামান্তরিকের জন্য নিচের কোনটা হচ্ছে সঠিক? একটা সামান্তরিক তো এইটা, তাই না? একটা সামান্তরিক হইলো একটা বিপথগামী আয়তক্ষেত্র, একটা বাঁকা হয়ে যাওয়া আয়তক্ষেত্র। ওকে, এই একটা আয়তক্ষেত্র। তো এখন এখানে যদি আমারে বলে যে এইটার বিপরীত বাহুগুলো সমান্তরাল না, তাহলে তো হইল না। এখানে যদি বলে বিপরীত বাহুগুলা অসমান, তাহলেও তো হইল না। তারপর এটার কর্ণগুলো দেখতে কেমন? এটার কর্ণ একটা বড়, একটা হয় ছোট। তো এখানে বলতেছে যে এদের কর্ণগুলো নাকি পরস্পর সমান, ওইটাও হইল না। তাহলে হবে কোনটা? বলছে যদি একটা কোণ সমকোণ হইতো তাহলে আয়ত হইতো। যদি এইটার মোটামুটি একটা কোণ আপনি ধাক্কা ধুক্কা মেরে সমকোণ করে ফেলতে পারতেন, তাহলে এটা আয়তক্ষেত্র হয়ে যেত। তো কথাটা ঠিক আছে, কথাটা সত্য। তাইলে আমাদের এইখানে এরা সি নাম্বারে যেটা বলছে এইটা হইলো সত্য কথা। এখানে সি নাম্বারটা হবে ঠিক, সি নাম্বারটা হবে এখানে আমাদের সঠিক উত্তর। ওকে, এই গেল আমাদের 11 নাম্বার প্রশ্ন। চলেন আমরা 12 নাম্বারে যাই। এখানে বলছে কি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নাকি একটা সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটা সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তো চলেন তো দেখি কেমন হইতে পারে এই ঘটনা। এই আমার একটা বর্গক্ষেত্র, হ্যাঁ, এই গেল আমার একটা বর্গক্ষেত্র, আর এই গেল আমার একটা সামান্তরিক। এই গেল আমার একটা সামান্তরিক। এখন বলতেছে যে এই বর্গক্ষেত্রের যেই ক্ষেত্রফল এরিয়া এ আর সামান্তরিকের যে ক্ষেত্রফল এরিয়া এ, তারা নাকি সমান, তারা হইল সমান। তো চলেন দেখি সামান্তরিকের কি দিছে। সামান্তরিকের ভূমি দিছে হইল 18 মিটার। তো সামান্তরিকের এই যে ভূমি, এই ভূমির দৈর্ঘ্য আমার দিছে হইল 18 মিটার। আর সামান্তরিকের যেই উচ্চতা, এই উচ্চতা দিছে হইল 8 মিটার। হ্যাঁ, সামান্তরিকের যেই উচ্চতা, এই উচ্চতা দিছে হইল 8 মিটার। তো এখন সামান্তরিকের ভূমি আর উচ্চতা থাকলে সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে কত? সামান্তরিকের ক্ষেত্রফল হবে জাস্ট ভূমি গুণ উচ্চতা। 18 গুণ 8, 18 গুণ 8 কত? 18 গুণ 8 হইলো 144 মিটার স্কোয়ার। তো এটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল। তো সামান্তরিকের ক্ষেত্রফল যদি 144 হয়, তো এখন সামান্তরিকের যাহা ক্ষেত্রফল বর্গক্ষেত্রেরও তো তাহাই ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রেরও ক্ষেত্রফল কত হবে? 144 মিটার স্কোয়ার। এটাই হবে, কারণ সামান্তরিকে যাহা হইবে বর্গক্ষেত্রেও ক্ষেত্রফল তাহাই হইবে। তো এখন ভালো কথা, এখন বর্গক্ষেত্রের এক বাহু ধরি হইল এ, এ, এ আর এ। হুম, তাইলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হওয়ার কথা বাহু গুণ বাহু, এ ইন্টু এ, এ স্কোয়ার। তো সেই হিসেবে এখন আমরা এখান থেকে পাই কি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো এ স্কোয়ার, আবার এ স্কোয়ার নাকি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তো সামান্তরিকের ক্ষেত্রফল ছিল 144, তাহলে এ এর মান কত? এ স্কোয়ার সমান হইলো 12 স্কোয়ার, তাহলে এ এর মান হইলো 12। তাইলে আমরা পাই যে এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহু নাকি 12 মিটার করে। হ্যাঁ, তো হিসাব মিলে এটা যদি 12 করে হয়, তাহলে এটা হলো 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে 144। সামান্তরিকেও 18 গুণ 8, 144। হিসাব মিলে, সমস্যা নাই। হিসাব তাইলে মিলে যায়, হিসাব তাইলে মিলে যায়। এটার মান হইলো 144, এইটার মানও 144। এখন আপনি আপনার প্রশ্ন নাম্বার, অপশন নাম্বার কতে দেওয়া থাকবে কি, অপশন নাম্বার কতে দেওয়া থাকবে 12 মিটার। আপনি মজা করে 12 মিটার দাগাই দিবেন, কিন্তু প্রশ্নের মধ্যে চাইবে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কত? চলেন আমরা একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বোঝার ট্রাই করি। এইটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, তাহার এক বাহু এ, অপর বাহুও এ, সেই ক্ষেত্রে তাহার যেই কর্ণ, সেই কর্ণের দৈর্ঘ্য হবে এ√2। এ√2, হ্যাঁ। কেমনে এ√2? পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী, সূত্র অনুযায়ী, √এ² যোগ এ স্কোয়ার সমান এ√2। এই কাহিনীটা হয়। তো এখন এই হিসেবে আমাদের তো এ এর মান পেয়ে গেছি, এ এর মান তো 12। তো যদি এ এর মান যদি 12 হয়, তাহলে কর্ণ সমান কত হবে? এ√2, দ্যাট মিনস 12√2 মিটার। তাহলে আমাদের এখানে কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য কত হবে? 12√2 মিটার। ওকে, আশা করি জিনিসটা আমরা ধরতে পারছি, কোনো প্যাচগোছ এখানে আশা করতেছি লাগে নাই। চলেন আমরা আমাদের তাইলে পরের প্রশ্নে যাই। কয়টা বাজে? 7টা 15। চলেন পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হইল ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম আমরা গত ক্লাসে কিন্তু ট্রাপিজিয়াম কইরা আসি। ট্রাপিজিয়ামের সূত্র কিন্তু আপনাদের মনে থাকা উচিত। এই ট্রাপিজিয়ামে কি হয়? ট্রাপিজিয়াম হলো দুইটা সমান্তরাল, ট্রাপিজিয়ামের সংজ্ঞা কি? দুইটা পরস্পর সমান্তরাল রেখা আর দুইটা পরস্পর অসমান্তরাল বাহু। হ্যাঁ, যেই চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল, দুইটা বাহু অসমান্তরাল। তো এনে বলতেছে কি, যে সমান্তরাল যে বাহুগুলা আছে তাদের একটা হইলো 7, একটা হইলো 9। তো একটা হইলো 7 সেন্টিমিটার, একটা হইলো 9 সেন্টিমিটার। আর বলতেছে এদের বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হইলো 4 সেন্টিমিটার। তো বলতেছে যে এদের মধ্যে যেই দূরত্ব, এই দূরত্বটা হইলো, এই সমান্তরাল দুইটা বাহুর মধ্যবর্তী যে দূরত্ব, সমান্তরাল দুইটা বাহুর মধ্যবর্তী যে দূরত্ব, সেটা হইলো 4 সেন্টিমিটার। তাইলে এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কত? ট্রাপিজিয়ামের যেই ক্ষেত্রফল এরিয়া এ, তাহার ফর্মুলা হইল সমান্তরাল দুইটার গড়। হ্যাঁ, সমান্তরাল দুইটার গড় আমরা লিখি সমান্তরাল যে দুইটা আছে, সেই সমান্তরাল দুইটার গড় মাল্টিপ্লাইড বাই সমান্তরাল দুইটার দূরত্ব। হ্যাঁ, সমান্তরাল দুইটার গড় মাল্টিপ্লাইড বাই দূরত্ব। তো সমান্তরাল দুইটার গড় কত? সমান্তরাল একটা হইল 7, আরেকটা হইল 9। এই দুইটার গড় মাল্টিপ্লাইড বাই সমান্তরাল দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? 4। ওকে, এটাই হইতেছে আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা, সমান্তরাল দুইটার গড় মাল্টিপ্লাইড বাই সমান্তরাল দুইটার দূরত্ব। এখন 7 আর 9 এর গড় কত? 7 আর 9 এর গড় হইল 8, 8 গুণ 4 হইল 32। তাইলে এইখানে আমরা ক্ষেত্রফল পাই হলো 32 সেন্টিমিটার স্কোয়ার। তো এইখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। মাথায় রাখবেন কি, একক নিয়ে কারিকুরি করতে পারে। কি কারিকুরি করতে পারে? হয়তো আপনাকে অপশন কতে দিয়ে রাখলো 32 বর্গ মিটার। হ্যাঁ, 32 বর্গ মিটার। তো আপনি তো উত্তর মিলছে 32, দাগায় আসবেন 32, কিন্তু যেহেতু বাকি সব ছিল সেন্টিমিটারে, উত্তর হবে বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, আবার ধরেন খ নাম্বারে আপনার সেন্টিমিটারে দিছে, কিন্তু লিখে রাখলো 32 সেন্টিমিটার। সেন্টিমিটার হইলো দৈর্ঘ্য, আপনার হইলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল হবে হইলো বর্গ সেন্টিমিটার, নট সেন্টিমিটার। ওকে, তো এই জিনিসপাতিগুলা একটু সাবধানে খেয়াল করবেন। এই সব ম্যাথে, ক্ষেত্রফলের ম্যাথে আপনারা এককটা ঠিকঠাক আছে কিনা এটা একটু এক্সট্রা করে মাথায় রাখবেন, নাইলে এক্সাম হলে গিয়া প্যারাম্যাথ ভুল করে আসতে হবে। ওকে, চলেন আমরা পরের কোশ্চেনটাই যাই। একটা বর্গক্ষেত্রের এক বাহু অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান। Okay?
ওই যে বাংলা সিনেমার মতো যে নায়কের পুরা মাসের বেতন নায়িকার একদিনের স্কিন কেয়ারের খরচের সমান, তো ওইরকম একটা ব্যাপার। এই বর্গক্ষেত্রের যেই এক বাহু, সেইটা পাশের ছোট্ট বর্গক্ষেত্রের যেই পরিসীমা, সেই পরিসীমার সমান। ওকে, এইটার পরিসীমার সমান হইলো ওইটার একটা বাহু। এর মানে কি? ধরেন ছোট বাহু হইলো এ, হ্যাঁ, এ, এইটা এ, এইটা এ, এইটা এ, এটা হইলো বি, এইটা হইলো বি, এইটা হইলো বি, এইটা হইলো বি। তো বলছে কি যে বড়টার এক বাহু ছোটটার পরিসীমার সমান, এক বাহুর দৈর্ঘ্য অপরটার পরিসীমার সমান। তো ভাই, আপনার এইটাতে পরিসীমা কত? এটার পরিসীমা হইলো 4a, তাই না? এটার পরিসীমা হইলো পরিসীমা হইলো 4a। তো বলছে কি যে এই এই বর্গক্ষেত্রের একটা বাহু বি অন্যটার পরিসীমার সমান। এইটার এক বাহু ওইটার পরিসীমার সমান। তো এখন এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো চলেন দেখি ক্ষেত্রফলের অনুপাত কত। আমরা লিখলাম বিগ এরিয়া অফ বিগ, সরি এরিয়া অফ বিগ, হ্যাঁ ভুলে স্কোয়ার দিছি, এরিয়া অফ বিগ ডিভাইডেড বাই এরিয়া অফ স্মল। কি হ্যাঁ, কই এরিয়া অফ বিগ বাই এরিয়া অফ স্মল। তো আমরা এখন বললাম যে কার ঠিক বই? এটা ইয়া করি, আমরা এখন বললাম যে এদের অনুপাত, এই দুইটা এরিয়ার অনুপাত আমরা বাইর করি। তো এই দুইটা এরিয়ার অনুপাত এখন আমরা কেমনে বাইর করব? আমরা এরিয়া তো স্কোয়ার, তো স্কোয়ার করে দেন। হ্যাঁ, স্কোয়ার করি। এইটাও হইলো এরিয়া অফ বিগ হইলো বি এর স্কোয়ার, এরিয়া অফ স্মল হইলো এ এর স্কোয়ার, তাই তো? তো এরিয়া অফ বিগ ডিভাইড বাই এরিয়া অফ স্মল, এইটা হবে বি মানে তো 4a, তো 4a এর স্কোয়ার ডিভাইড বাই এ এর স্কোয়ার। তাহলে এরিয়া অফ বিগ বাই এরিয়া অফ স্মল, এটা তাহলে হবে কত? উপরে হবে 16a স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার কাটা গেলে হয় 16/1, তাই তো? তাহলে এরিয়া অফ বিগ বাই এরিয়া অফ স্মল, এটা হবে 16:1, 16:1। যেহেতু ওইটার বাহু এটার 4 গুণ, তাই ক্ষেত্রফল হবে 4 স্কোয়ার বা 16 গুণ। হ্যাঁ, খুব সহজে মনে রাখতে পারেন। যেহেতু এইটার বাহু বাহু হইতেছে 4 গুণ, হ্যাঁ এটা হচ্ছে শর্টকাট। বাহু যদি 4 গুণ হয় তাহলে এরিয়া হবে কত গুণ? বাহু 4 গুণ হলে এরিয়া হবে 4 স্কোয়ার গুণ। হ্যাঁ, 4 স্কোয়ার গুণ। তো এমনি আপনি সিম্পলি মনে রাখতে পারেন, যেহেতু বাহু 4 গুণ হয়ে গেছে তাইলে এরিয়া হবে 4 স্কোয়ার বা 16 গুণ। এটা আমাদের এখানে শর্টকাট। শর্টকাট যারা বুঝেন তারা ভালো, যারা বুঝি না তারা শর্টকাট ছাড়াই করে ফেলবো, কোনো সমস্যা নেই। চলেন আমরা পরের কোশ্চেনটা দেখি। বলছে যে একটা আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 4/3 সমান। ওকে, তো একটা আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 4/3 সমান কেমন আয়তক্ষেত্র হবে? আয়তক্ষেত্র হবে সামওয়াট এরকম একটা কিছু হবে। ঠিক আছে? এরকম একটা কিছু হবে যে এখানে প্রস্থটা দৈর্ঘ্যের 4/3 সমান। তো এই যে প্রস্থ, প্রস্থটা হলো আপনার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের 4/3, তাহলে এটা আমরা কেমনে করতে পারি? এটা আমরা এমনি চিন্তা করি যে প্রস্থ সমান দৈর্ঘ্য এর 4/3, তাই তো? তো আমরা এখন এখানে জানি যে এর মানে হইল গুণ। আমরা অনেক অনেকবার পড়তে পড়তে বুড়া হয়ে গেছি যে এর মানে হইল গুণ। এর 4/3, 4/3। তো দৈর্ঘ্যটা কত ধরবো? হর কত? 4। হর হইল 4, তাহলে দৈর্ঘ্য ধরবো 4x। হরের সাথে মিলায় যেন হরের সাথে কাটাকাটি যায়। তো 4 4 যদি কাটাকাটি যায়, x × 3 কত থেকে? 3x। হ্যাঁ, তাহলে প্রস্থ হইল 3x, দৈর্ঘ্য হইল 4x। প্রস্থ হইল 3x, দৈর্ঘ্য হইল 4x। তাইলে তাইলে আমার কর্ণের দৈর্ঘ্য এখানে কত? কর্ণের দৈর্ঘ্য নিয়ে কাপঝাপ করছে, তো কর্ণের দৈর্ঘ্য তাহলে কত এখানে? কর্ণের দৈর্ঘ্য কত? আমরা জানি যে আয়তক্ষেত্রের কর্ণ এইটা হইল √অফ a² যোগ b², তাই তো? এই গেল এ, এই গেল আমার বি। তাইলে আমার এখানে কর্ণ কত হচ্ছে? √অফ 3x এর স্কোয়ার যোগ 4x এর স্কোয়ার। তো এখানে কত হচ্ছে? √অফ 9x এর স্কোয়ার যোগ 16x এর স্কোয়ার। তাহলে কত হইলো? √অফ 16 আর 9 হলো 25, 25x এর স্কোয়ার। তাহলে কত হইলো? 25কে রুট করলে 5, x² রুট করলে x। আমাদের অনেকের জানা আছে যে পিথাগোরিয়ান ত্রয়ী যেটা 3 4 and 5, যদি এটা 3x হয়
যদি এটা 3x হয় তাহলে এটা হবে হচ্ছে 3 আর 4, আর এটা তাহলে আমাদের অতিভুজটা হয়ে যাবে কত? 5। তো এটা 3x, ওটা 4x হলে এটা হয়ে যাবে 5x। তো আমরা এটা মোটামুটি জানি, যাহারা জানি না তাহারা পিথাগোরাস করে শিওর হইলাম যে হ্যাঁ, আচ্ছা, তাহলে এই আমার কর্ণ হইলো 5x। তো এই পর্যন্ত আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমারও একটা কন্ডিশন দিছে। কন্ডিশনটা কি বললো? যে কর্ণের দৈর্ঘ্য নাকি 25। তো কর্ণের দৈর্ঘ্য তো 5x, আমরা পাইলাম কর্ণের দৈর্ঘ্য 5x, ওরা বলে কর্ণের দৈর্ঘ্য 25। তাহলে এক্স এর মান কত? তাহলে এক্স এর মান আসে হচ্ছে 5। এক্স এর মান যদি 5 আসে তাহলে 4x সমান কত? 4x হলো 4 5 20। 3x কত? 3x হলো 3 5 15। তাহলে এটাই, তাহলে আমাদের আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 4x, 4x মানে হলো 20। তাহলে আমাদের এখানে উত্তরটা হইলো হচ্ছে 20। ঠিক আছে, উত্তর হলো 20। চলেন আমরা পরের প্রশ্নে যাই। বলছে দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 25 আর 36। দুইটা বর্গক্ষেত্র, এই একটা বর্গ, এই গেল আরেকটা বর্গক্ষেত্র। এইটার এরিয়া হইলো A1, এইটার এরিয়া হইলো A2। আমারে বলছে যে A1/A2 এইটা হইলো 25/36। ধরি এইটার এক বাহু A, এইটার এক বাহু B, তাহলে এইটার ক্ষেত্রফল হইলো আমার A² এটার ক্ষেত্রফল হলো B²। তো সেই হিসেবে আমাদের এখানে হয় A² বাই B² হলো 25/36। তো সেই হিসেবে আমরা A/B কত পাই? রুট করে দিলাম দুই পাশে, হ্যাঁ, এই রুট করে দিলাম, রুট করে দিলাম। তাহলে A/B 25কে রুট করলে হয় 5, 36কে রুট করলে হয় 6। তাহলে বাহুদ্বয়ের অনুপাত কত? 5:6। এখন আমার বাহুর অনুপাত চাইনি, আমারে বলছে পরিসীমার অনুপাত কত। বর্গক্ষেত্রের পরিসীমা আশা করি মনে আছে। P1 পরিসীমা 1 বাই পরিসীমা 2, পরিসীমা কত হবে? 4a। পরিসীমা কত হবে? 4b। 4 আর 4 তো কাটাকাটি যায়, থাকে a/b। a/b মানে কত? 5/6। তাইলে আমাকে যখন বললো পরিসীমার অনুপাত, সেটা তাহলে কত হবে? সেটাও হবে আপনার অ্যাজ সিম্পল অ্যাজ জাস্ট এই 5/6। এটাই হবে এখানে। ওকে, তো এটা গেল আমাদের হচ্ছে খুব বেশ সহজ, কম্পারেটিভলি ইজিয়ার একটা ম্যাথ, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর হচ্ছে এখানে যদি আমরা এখন একদম শর্ট করে লিখতে যাই, সামারিটা লিখতে যাই, সামারিটা কেমন হচ্ছে? রুট কেন হইলো? রুট হইলো আমার এখানে স্কোয়ার ছিল, তাই না? স্কোয়ার থেকে রুট করলেই তো আমার হচ্ছে স্কোয়ারটা উঠে যাবে, তাই এই যে যখন রুট করছি তখন আমার এখানে আর কোনো স্কোয়ার নাই। ঠিক আছে, আর কোনো স্কোয়ার আমার এখানে নাই। তো যেহেতু এক পাশে রুট করছি, তাই আমরা দুই পাশেই রুট করতে বাধ্য হইছি। হ্যাঁ, চলেন আমরা এটা সামারিটা দেখলে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সামারিটা দেখলে এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আমাকে বলছে ক্ষেত্রফলের অনুপাত। তো ক্ষেত্রফলের অনুপাত তো হবে A² অনুপাত B²। ক্ষেত্রফলের অনুপাত কত? 25:36। তাইলে সেইখান থেকে দাগটা সরাই, দাগের জন্য চিপা হয়ে গেছে। ক্ষেত্রফলের অনুপাত মানে হইল A² অনুপাত B²। A² অনুপাত B² সমান কত ছিল? 25:36। তাহলে বাহুর অনুপাত কত? A/B তাহলে কত হবে? রুট করে দিছি, তাহলে সেটা হয়ে গেছে 5:6। আর তারপর আমার কি বলছে? পরিসীমার অনুপাত। তো পরিসীমার অনুপাত মানে কি? পরিসীমার অনুপাত মানে 4a অনুপাত 4b। তো 4 আর 4 তো কাটাকাটি যায়, এটার মানে থাকে হচ্ছে A/B, অ্যান্ড A/B মানে থাকে হচ্ছে 5:6। এটাই থাকে, ঠিক আছে। তো আশা করি এইখান থেকে সামারি থেকে জিনিসটা আরো সহজে ছোট করে বোঝা গেল যে কাহিনীটা কি হইছে এখানে। 5:6 এইটা থাকলো এইখানে। চলেন আমরা পরেরটা দেখি। একটা রম্বস, তার প্রত্যেকটা, এটা একটু কঠিন ম্যাথ, হ্যাঁ, এটা একটু আমরা মনোযোগ দিয়ে দেখি। একটা রম্বস, তার প্রত্যেকটা বাহু নাকি 20। হ্যাঁ, প্রত্যেকটা বাহু হইল 20। এখন একটা কাহিনী আপনার একটু বুঝাই, একটা কাহিনী আপনার একটু বুঝাই। উম, এটা একটা বর্গক্ষেত্র, আর নিচে এই একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, এই একটা বর্গ, এই একটা আয়ত। এইখানে এই একটা রম্বস, এন্ড নিচে এই একটা সামান্তরিক। ওকে, বেশ ক্রুশাল একটা ইনফরমেশন, মাথায় রাখেন, এক্সাম হলে কাজে লাগবে। যাদের চারটা বাহু সমান, দ্যাট মিন্স এই যে আমার বর্গক্ষেত্র, হ্যাঁ, yes,
এই যে আমার বর্গক্ষেত্র, এইখানে এই যে দুইটা কর্ণ, এরা পরস্পর সমকোণে একে অন্যকে ছেদ করে। ওকে। আবার এই যে আমার একটা হচ্ছে রম্বস, এরও তো চারটা বাহু সমান। তো এই চারটা বাহু যদি সমান হয়, তাহলে এখানেও এই যে কর্ণগুলা, তারা একে অন্যকে সমকোণ 90 ডিগ্রিতে ছেদ করে। কিন্তু যাহাদের চারটা বাহু সমান না, যেমন এই যে আমার আয়তক্ষেত্র, হ্যাঁ, এই যে আমার সামান্তরিক, এইখানে এরা 90 ডিগ্রি হবে না। এইখানে এটা কিন্তু 90 ডিগ্রি না, এটা কিন্তু 90 ডিগ্রি না, এখানে এটা 90 ডিগ্রি না, এইটা 90 ডিগ্রি না। ওকে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, যাহাদের চার বাহু সমান, তাহাদের কর্ণগুলো সমকোণে ছেদ করে। হ্যাঁ, কর্ণগুলো সমকোণে ছেদ করে। ওকে। কর্ণগুলো সমকোণে ছেদ করে কাদের? যাহাদের চার বাহুই সমান। তো আমাদের এই যে রম্বস বলছে, তো রম্বসের এখানে আমাদেরকে এটা ধরে ম্যাথ করতে হবে যে কর্ণগুলো সমকোণে ছেদ করছে। তো চলেন করি, যেহেতু করতে হবে করে ফেলি। এই আমাদের রম্বস, হ্যাঁ, ওই দেখা যায় রম্বস, ওই আমাদের কর্ণ। তো এই যে আমাদের রম্বস, এই রম্বসের আমরা দুইটা কর্ণ এখন ড্র করিলাম। এই গেল আমাদের একটা কর্ণ, ওই গেল আমাদের আরেকটা কর্ণ। এই দুইটা কর্ণ পরস্পর 90 ডিগ্রিতে ছেদ করে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 20, তাইলে এই বাহুর দৈর্ঘ্য হইল 20, এই বাহুর দৈর্ঘ্য 20, এই বাহুর দৈর্ঘ্য 20, এই বাহুর দৈর্ঘ্য 20, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 20। বলছে একটা কর্ণের দৈর্ঘ্য হইল 32 সেন্টিমিটার। হ্যাঁ, একটা কর্ণের দৈর্ঘ্য 32 সেন্টিমিটার। এখন আমরা একটা কর্ণ ধরবো না, আমরা একটা ত্রিভুজ ধরতে চাই। আমরা একটা ত্রিভুজ ধরতে চাই। কোন ত্রিভুজ? আমরা এই ত্রিভুজটা ধরতে চাই। ঠিক আছে, আমরা এই ত্রিভুজটা ধরতে চাই। এখন এই ত্রিভুজটা যে ধরতে চাই, এই ত্রিভুজটা ধরতে হইলে এখন আমার তো ওরা বলছে যে একটা কর্ণের দৈর্ঘ্য হইল 32। এখন আমার এই কালো অংশের মধ্যে, দাঁড়ান একটা লাইট মারি একটু, এই পুরা কর্ণটা হইল 32। তো পুরাটা 32 হইলে কালোটুকু কত? কালোটুকু হবে 16, তাই না? পুরাটা যদি 32 হয়, তাইলে এই কালো অংশটুকু হবে হচ্ছে 16। কালোটুকু হবে 16, তাই তো? এই পুরাটা যেহেতু 32, তাইলে এই কালো অংশটুকু হবে কেবল 16, কারণ পুরা কর্ণের অর্ধেক আছে কালোর মধ্যে। তো তাইলে আমরা এখন ওই কালোটুকু নিয়ে আমাদের যত চিন্তা ভাবনা, হ্যাঁ, কালো অংশটা নিয়ে আমাদের যত চিন্তা ভাবনা। ভালো কথা, ভালো কথা, সমস্যা নেই। আমরা দেখলাম যে এখানে সমকোণ হয়, এইটা হইলো 20, এইটা হইলো 16, আর এইটা হইলো এক্স। চলেন পিথাগোরাস মাইরা দিই। এক্স স্কোয়ার যোগ 16 স্কোয়ার সমান হইলো 20-এর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার হইলো 400 মাইনাস 256। তাহলে এক্স স্কোয়ার হইলো 144। তাহলে এক্স হইলো 12। তাহলে এক্স এর মান 12। এক্স এর মান যদি 12 হয়, তাহলে এই কালো অংশটুকুর মান হইলো 12। এই কালো অংশটুকুর মান হইলো 12। এই কালো অংশের মান যদি 12 হয়, তাইলে এটাও তো অর্ধেক, এটাও হইতেছে কর্ণের অর্ধেক। তাহলে পুরা কর্ণের মান কত হবে? পুরা কর্ণের মান তাইলে হয়ে যাবে হইতেছে 12 গুণ 2, 24, তাই না? তাইলে এখানে পুরা কর্ণের মান হবে 12 গুণ 2। 12 গুণ 2 সমান 24 সেন্টিমিটার। কেন 12 গুণ 2 কই থেকে আসলো? এই যে যেহেতু এইটার মান আসলো 12, সেইখান থেকে তাহলে আমরা বলতে পারি যে পুরো কর্ণ এর মান হবে 12 গুণ 2, 24। 20-এর স্কোয়ার সমান হাফ। আমাদের আলনুর সাফি ভাই একটা ভালো কথা বলছে, কিন্তু প্রবলেম হইলো সাফি ভাইয়ের একটা প্রবলেম হইছে, একটা একটা ফর্মুলা ভুল করছে। সেটা হলো সাফি ভাই বলতেছে যে এরিয়াটা তো 20 স্কোয়ার হওয়ার কথা। হ্যাঁ, এরিয়াটা 20 স্কোয়ার ধরে তারপর হাফ ইন্টু D1 ইন্টু D2 করা যাইতো কিনা। কিন্তু 20 স্কোয়ার এটা হয় বর্গের জন্য, হ্যাঁ, এটা রম্বসের বেলায় খাটে না। যেহেতু আমাদের এটা রম্বস, তাই আমরা এখানে 20 স্কোয়ার ইউজ করতে পারবো না। ঠিক আছে, এই জন্য এখানে 20 স্কোয়ারটা ইউজ করা যাবে না।
অতিভুজ হিসেবে ধরতে হবে না, 16 অতিভুজ হিসেবে ধরবেন না, বুঝছেন? অতিভুজ কোনটা হয়? অতিভুজ হয় হইতেছে সমকোণের উল্টা পাশেরটা। দেখেন এইখানে আপনার, এইখানে সমকোণ তো এইটা, 90 ডিগ্রি এইখানে। হ্যাঁ, তো 90 ডিগ্রির উল্টা পাশে যে থাকবে সে হবে অতিভুজ। সমকোণের উল্টা পাশে যে থাকবে, এইখানে আমাদের এইটা হইতেছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির উল্টা পাশে যে থাকে সে হয় অতিভুজ। ওকে, তো উল্টা পাশে আছে 20, তাই 20 হলো এখানে অতিভুজ। ওকে, আর এই যে আমাদের আলনুর সাফি ভাই যেটা বলছে, 20 স্কোয়ার, 20 স্কোয়ার তো এই এখানে কি বলে, রম্বস, রম্বসে 20 স্কোয়ার তো হয় না। রম্বসের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ, অথবা ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, সামান্তরিকের মতো ভূমি ইন্টু উচ্চতা, এই দুটার যে কোনো একটা। চলেন আমরা এইখানে দেখি, এখানে খুব সহজ একটা ম্যাথ কঠিন করে বলছে। এখানে আমি আপনাদের আগে একটু বুঝাই। আমাদের এখানে দুইটা জ্যা আছে, জ্যা, হ্যাঁ, জ্যা। মানুষের শ্বশুর বাড়িতে যেরকম যা থাকে, এখানে দুটা জ্যা আছে। এই গেল আমাদের একটা জ্যা, জ্যা নাম্বার 1। আর এই গেল আমাদের আরেকটা জ্যা। ঠিক আছে, এইটা আমাদের একটা জ্যা, এই গেল আমাদের আরেকটা জ্যা। তো জ্যা হইল দুইটা। এখন আমাকে বলছে কি, ও এফ সমান ও ই। যেই জামানা আসছে এখন, ও এফ মানেই একটা খালি সাইট এর কথা মনে পড়ে, সারাদিন ফেসবুকে চোখে এটাই আসে। যাই হোক, তো এই গেল ও এফ। ও এফ কোনটা? ও এফ হইল, ও এফ হইল এইটা, হ্যাঁ, এইটা হইল ও এফ। আর ও ই কোনটা? ও ই হইল এইটা। ওকে, তো এই একটা গেল ও এফ, একটা গেল ও ই। এখন দেখেন তো, আমাকে বলতেছে যে ও এফ, আরেকটা বলতেছে ও ই, এই দুটো নাকি সমান। এখন এই ও এফ যেটা, এটাকে কি আমরা বলতে পারি না যে এটা কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব? এটা আমরা বলতে পারি, ও এফ হলো কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব। আবার এখানে ও ই যেটা, এই ও ই কে আমরা বলতে পারি যে এটাও কি, এটা হচ্ছে কেন্দ্র থেকে অন্য জ্যা, সেইটার দূরত্ব, তাই না? তাহলে ও এফ হচ্ছে, এটা হচ্ছে আপনার কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব, ও ই এটাও কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব। তাহলে হ্যাঁ, এটা এক্স্যাক্টলি সম্পাদ্য ছিল। এটা আমাদের সম্পাদ্য ছিল, হ্যাঁ, যে আহ এটা হইতেছে যেই জ্যা বেশি দূরে, হ্যাঁ, যেই জ্যা বেশি দূরে সেই জ্যা হবে ছোট। যেই জ্যা বেশি দূরে সেই জ্যা হবে ছোট। আর যেই জ্যা বেশি কাছে, আমরা হায়ার ম্যাথে দুইটা পড়তাম, যে সমদূরবর্তী জ্যা সমান, আর হচ্ছে দূরের জ্যা ছোট, কাছের জ্যা বড়। এটা আমরা অনেক বিদঘুটে একটা ভাষায় পড়তাম হায়ার ম্যাথে, সেটা এখন আমরা এখানে ছোট বলছি। যেই জ্যা বেশি দূরে থাকবে সেই জ্যা হবে ছোট, যেই জ্যা বেশি কাছে থাকবে সেই জ্যা হবে বড়। হ্যাঁ, সেই জ্যা হবে বড়। এটা ছিল আমাদের সেই সম্পাদ্য, তো না, এটা একটা উপপাদ্য, বুঝছেন সাফি ভাই? আজকে সাফি ভাইয়ের হইতেছে ফর্ম নাই, ভুল করতেছে। সম্পাদ্য তো আঁকতে হয়, উপপাদ্য হচ্ছে থিওরি। হ্যাঁ, এটা একটা থিওরি। তো এটা আমাদের একটা উপপাদ্য ছিল যে সমদূরবর্তী সকল জ্যা হইতেছে সমান। আর এটার আমরা অন্য ভার্সনটা মনে রাখি, দূরের জ্যা হয় ছোট, কাছের জ্যা হয় বড়। তাহলে এই দুটা জ্যা তো দূরেও না কাছেও না, সমান সমান দূরত্বে। হ্যাঁ, একটা বেশি দূরে একটা বেশি কাছে, ব্যাপারটা এমন না। তো যেহেতু তারা সমান সমান দূরত্বে, তাহলে জ্যা দুইটা হবে সমান। হ্যাঁ, তার মানে কি, এখানে যেহেতু দূরত্ব সমান, যেহেতু এখানে দুজনের দূরত্বটা সমান, ও এফ যতটুকু দূরত্ব, ও ই ততটুকুই দূরত্ব, দুইটা দূরত্ব যেহেতু সমান, তাহলে এখানে জ্যা কি হবে? এখানে জ্যাও তাহলে হবে সমান, তাই না? এখানে জ্যাও হবে সমান। তো কাজে আমরা বলতে পারি যে আমাদের এ বি জ্যা সমান সিডি জ্যা। এইটা হবে এখানে আমাদের উত্তর, এ বি জ্যা সমান সিডি জ্যা। ওকে, তো এই গেল আমাদের 18 নম্বরের কাহিনী। 19 নাম্বার, একটা বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ইকুয়েশন এরকম মনে রাখবেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রেডিয়াসের স্কোয়ার। এখানে আমার দিছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান 81, মানে 9 এর স্কোয়ার।
তো তার মানে হিসাব নিকাশ মিলাই আমরা পাই যে রেডিয়াস হইল 9, রেডিয়াস হইল 9। তো রেডিয়াস যদি 9 হয় তাহলে ক্ষেত্রফল কত? আমরা জানি ক্ষেত্রফল হইল পাই আর স্কোয়ার। তো আর হইল 9, তাহলে পাই ইন্টু 9 এর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 81, তাহলে হইলো আমাদের 81 পাই। হ্যাঁ, 81 পাই হইলো আমাদের এই বৃত্তটার ক্ষেত্রফল। ওকে, সবাই জেগে থাকবে। এই যে একটু পর পর আপনারা কি ঘুমাই গেছেন, জেগে গেছেন, এই কাজটা খুব ভালো করতো আমাদের প্রবাল স্যার। প্রবাল স্যার একটা ইয়ে আছে। আমি তো মানে খুব দুঃখ লাগে যে মানুষজন কষ্ট করে ক্লাস ক্লাস করতেছে, হ্যাঁ এই সেই হ্যান ত্যান, যাই হোক, যে যেটুকু করতেছে সে সেটুকুই লাভ। 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ, তার মধ্যে একটা বৃত্ত অঙ্কিত হইল। হ্যাঁ, 2 সেন্টিমিটার বিশিষ্ট একটা বৃত্ত। প্রবাল স্যার হইতেছে আগে, আপনারা হয়তো মিস করছেন, প্রবাল স্যার আগে 6M ক্লাবে সেশন নিত। হ্যাঁ, তো তখন সে সেশনের মধ্যে নাম ধরে ডাকতো, তারপর সে হইতেছে এটা সেটা বলতো, একটু একটু মান অভিমান করে স্টুডেন্টের সাথে খুব ভালো কানেক্ট করতে পারতো। তো প্রবাল স্যার একটা স্যার স্যার ভাব আছে। আমার স্যার স্যার ভাব নেই, আমার হচ্ছে একটু ভাই ভাই টাইপের ফিল হয়। তো এই জন্য মনে হয় যে কেউ ঘুমাইতেছে, আচ্ছা ঘুমাক, সমস্যা নেই, পড়াশোনা আরেক বেলা করে নেবে না। প্রবাল স্যার থাকলে হচ্ছে এই এই যে অমুক বলেন তো, আপনি কি ঘুমাই আছেন না জেগে গেছেন, বলেন এখানে সূত্রটা কি হবে। সূত্র না, সে তো বাংলা পড়ে, তো তখন বলেন এটা হইতেছে কে লিখছে, এটার 5টা সাহিত্যকর্মের নাম বলেন, আপনি আমার পড়া মনোযোগ দেন নাই না। আচ্ছা ঠিক আছে, খুব দুঃখ পাইলাম। তারপর সে একটু দুঃখ পাবে, একটু মান অভিমান করবে। আপনার পড়ানো ব্যাপারটা তো আসলে ধরেন শুধু তথ্য ইনফরমেশন ডেলিভার করলাম তাইলেই তো আসলে পড়ানো হয় না। এই যে একটু গল্প, একটু সম্পর্ক এস্টাবলিশ করা, একটু গল্প সল্প করা, একটু নিজে হাসা, মানুষের হাসানো, সবকিছু মিলাই হচ্ছে একটা সুন্দর একটা সেশন হয় আর কি। হ্যাঁ, তো যাই হোক, আহ স্যার স্যার ভাব হইতে আর একটু সিনিয়র হওয়া লাগবে। তো এখনো এই স্যার স্যার ভাবটা আসে নাই। যাই হোক, এখনো ভাই ভাই আছি, সমস্যা নেই, আপনারা দেখেন শিখে যাবেন। একটা বর্গ, বর্গ হইলো 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, তো এটা গেল হচ্ছে 2 সেন্টিমিটার, এটাও হইলো 2 সেন্টিমিটার। এর মধ্যে একটা বৃত্ত আঁকাই ফেলছি। হ্যাঁ, এর মধ্যে একটা বৃত্ত আঁকাই ফেলছি, তাহলে বৃত্তটা কেমন? বৃত্তটা হইলো এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে এইটুকু। হ্যাঁ, একটা আঁকা বাঁকা বৃত্ত, একটা ধরেন মানুষ যখন প্রথম রুটি বানাইতে যায় তখন যেরকম আঁকা বাঁকা হয়, সেরকম একটা মোটামুটি আঁকা বাঁকা একটা বৃত্ত। এখন প্রবাল স্যারের ভয়তে, তাই না? হ্যাঁ, প্রবাল স্যারের তখন অনেক আহ, আগের অঙ্কটা কি করলাম? এই যে আগের অঙ্ক, আমারে বলছে ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর এই যে আর এর মান হলো 9। হ্যাঁ, এই যে আর এর মান 9 বসাই দিলাম, তাহলে আর স্কোয়ার 9 স্কোয়ার হলো 81, 81 পাই, তাহলে উত্তর হলো 81 পাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো গেল এটা। তার আগেরটা যে, ও, এখানে বলছি না যে যেই যে দূরে থাকবে সেই যে ছোট হবে, যেই যে কাছে থাকবে সেই যে বড় হবে, ছোট হবে, বড় হবে। তো এখানে আমার বলছে ও এফ। হ্যাঁ, ও এফ মানে এখানে অনলি সাম না, ও এফ মানে হইতেছে দূরত্ব। তো এখানে ও এফ আর ও ই এই দুইটা কি? বলছে ও এফ আর ও ই সমান, তো ও এফ তো কত দূরে আছে সিডি যে, ও ই মানে কত দূরে আছে এবি যে, তাই না? কেন্দ্র থেকে এবি যে কত দূরে। তো এই যে যত দূরে ওই যাও তত দূরে, তো কেউ দূরেও না কেউ কাছেও না, দূরত্ব সমান। তাই দূরত্ব বেশি হইলে জ্যা ছোট হইতো, দূরত্ব কম হইলে জ্যা বড় হইতো। দূরত্ব যেহেতু সমান, জ্যাও হবে সমান। তাহলে ওই জ্যায়ের দূরত্ব এই জ্যায়ের দূরত্ব সমান সমান, তাই ওই জ্যায়ের যেই সাইজ এই জ্যায়ের যেই সাইজ, ওই দুটা সাইজও হবে সমান। ঠিক আছে, এখানে কোনো জারই বয়স বেশি না, কোনো জারই বয়স ছোট কম না, দুই জায়েরই বয়স এখানে সমান। ওকে, ওকে। এখন আমরা বলছি যে এবি সমান সিডি, এবি জ্যা সমান সিডি জ্যা। চলেন আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথে আমরা কমন একটা ভুল করি। ভুলটা কি? ভুলটা হইলো আমাদের বর্গক্ষেত্র দেওয়া 2 সেন্টিমিটার, আমরা ভাইবে বসি বৃত্তের ব্যাসার্ধ বোধহয় 2 সেন্টিমিটার। আদতে বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ হইলো অর্ধেক, তাই না? 1 সেন্টিমিটার। তাই তো, এটা তো আমরা শিওর, কারণ বৃত্তের ব্যাস হইলো 2, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হইলো 1। তো বৃত্তের ব্যাসার্ধ যদি 1 সেন্টিমিটার হয়, এখন বলছে কি বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত। হ্যাঁ, অনধিকৃত। অনধিকৃত শব্দটা আপনারা ভালো বুঝতে পারবেন যদি আপনারা রবীন্দ্রনাথ পড়তেন, অনধিকার। হ্যাঁ, অনধিকার। তো যাই হোক, অনধিকার আপনার সে একাধিক গল্পে, ছোট গল্পে এই টার্মটা ইউজ করে আসছে। অনধিকার মানে যেই টার্মটা যেই জায়গাটুকু দখল করে নাই। বৃত্ত আপনার এই যে এই পার্ট এই অংশ আর এই অংশগুলো দখল করে নাই।
ওকে, এই অংশগুলো সে দখল করে নাই। তো কেমনে বাইর করব অনধিকৃত অংশ? অনধিকৃত অংশ বাইর করার উপায় হলো, আমরা হচ্ছে এই যে ফার্স্টে বর্গের ক্ষেত্রফলটা বাইর করব, তারপর বর্গের মধ্যে যেই বৃত্তটা আছে, হ্যাঁ, বর্গের মধ্যে যেই বৃত্তটা আছে, এই বৃত্তের যেই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা বাইর করে ফেলবো। তাইলে বাইর করতে পারবো যে আমাদের এই যে বাইরে সাদা অংশটা কতখানি। তো এখন চলেন দেখি, আমাদের এই বর্গ যেটা, এই বর্গের ক্ষেত্রফল কত। বর্গের ক্ষেত্রফল হইলো, এরিয়া হইলো, বর্গ হচ্ছে বাহু দুই, তাই দুইয়ের স্কোয়ার হইলো 4 সেন্টিমিটার স্কোয়ার, এটা হলো আমাদের বর্গের ক্ষেত্রফল। আর এই বর্গের মধ্যে আমাদের যেই বৃত্তটা আছে, সেই বৃত্তের ক্ষেত্রফল কত। বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। এখন পাই আর এর মান তো 1, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু 1 এর স্কোয়ার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই সেন্টিমিটার স্কোয়ার। এই গেল আমাদের বৃত্তের ক্ষেত্রফল পাই। বর্গের ক্ষেত্রফল 4। তাহলে ওই যে আমাদের বাইরে যে সাদা 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 অংশ, হ্যাঁ, এই যে সাদা, এই যে সাদা, এই যে সাদা, এন্ড এই যে সাদা, এই সাদা সাদা অংশগুলোর ক্ষেত্রফল তাহলে কত, আমাদের পুরা বর্গের ক্ষেত্রফল মাইনাস ভিতরে বৃত্তের ক্ষেত্রফল, তাই তো, বর্গ মাইনাস বৃত্ত, বর্গের ক্ষেত্রফল 4, বৃত্তের ক্ষেত্রফল হলো পাই। তাহলে আমাদের সাদা অংশের ক্ষেত্রফল, অনধিকৃত অংশের ক্ষেত্রফল তাহলে হবে বর্গের ক্ষেত্রফল 4 মাইনাস বৃত্তের ক্ষেত্রফল পাই, 4 মাইনাস পাই। হ্যাঁ, এইটা হবে আমাদের উত্তর, 4 মাইনাস পাই, বর্গের ক্ষেত্রফল মাইনাস বৃত্তের ক্ষেত্রফল। ওকে, তো 4 মাইনাস পাই, এখানে প্রথম দেখে 4 কে আমি 8 ভাবছিলাম, তো এটা দেখে অনেকের একটু প্যাচে লাগতে পারে। যাই হোক, এটা হচ্ছে আমাদের অনধিকৃত অংশের ক্ষেত্রফল। তারপর আর এখানে আমরা দেখি আর কি 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 আছে এখানে, পরিধিস্থ বিন্দু এ ও বি, এপিবি। আচ্ছা আচ্ছা, চলুন, আমাদের কয়টা বাজে, 7:50 না? হ্যাঁ, আমাদের হাতে আর বেশিক্ষণ টাইম না, আমরা এখন মোটামুটি টানের উপরে আগায় যাই। এই একটা বৃত্ত, বৃত্তের উপর হচ্ছে এই গেল আমাদের কেন্দ্র ও, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আমাদের পি বিন্দু, আমাদের বি বিন্দু। হ্যাঁ, এ পি বি। তো বলছে যে এ ও বি হইল 60, বাস্তবে 60 না, কিন্তু ধরে নেন এ ও বি হলো 60 ডিগ্রি। তাহলে এখন বলছে এ ও বি যদি 60 ডিগ্রি হয়, তাইলে এখানে আমাদের এপিবি কত হবে? হ্যাঁ, এপিবি কত হবে? আমরা একটু আগে পড়ে আসছি যে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ ইন্টু 2 সমান কেন্দ্রস্থ, বৃত্তস্থ কোণ ইন্টু 2 সমান কেন্দ্রস্থ কোণ। এখন কেন্দ্রস্থ কোণ তো এনে বলতেছে 60 ডিগ্রি, তো কেন্দ্রস্থ কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে? বৃত্তস্থ কোণ তাহলে হবে 30 ডিগ্রি, তাহলে এটা হবে 30 ডিগ্রি। বৃত্তস্থ কোণ হয় কেন্দ্রস্থ কোণের অর্ধেক, ঠিক আছে, বৃত্তস্থ কোণ হয় কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তারপর এইখানে বলছে বৃত্তের ব্যাসার্ধকে আর থেকে পি প্লাস আর করে ফেললাম। তো আমাদের এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ ছিল আর, তাহলে এটার ক্ষেত্রফল কত ছিল? এটার ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার। তারপর আমরা এইটার ব্যাসার্ধ করে ফেললাম একটু বেশি, এটার ব্যাসার্ধ করে ফেললাম আর প্লাস পি, তাইলে এটার এখন ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু আর প্লাস পি এর স্কোয়ার। এখন বলছে ক্ষেত্রফল নাকি দ্বিগুণ হয়ে যায়। তো আমারে বলছে কি, আমারে বলছে যে পরের বার যে ক্ষেত্রফলটা হইছে আর প্লাস পি, পরের বার যে ক্ষেত্রফল হইছে, এটা আগে যেই ক্ষেত্রফলটা ছিল তার ডাবল। এইটা আমারে বলছে পরের বার ক্ষেত্রফল হয়ে গেছে ডাবল। তো ক্ষেত্রফল যদি ডাবল হয়ে যায়, তাহলে এখন বাদ বাকি জিনিসটা একটু ক্যালকুলেশন করতে হবে। তো পাই পাই কাটা, তাহলে এখানে আর প্লাস পি এর হোল স্কোয়ার সমান হইলো আর স্কোয়ার ইন্টু 2। তো যদি আমরা দুই পাশে রুট করে দিতে পারি, ও হোল রুট করে দিলাম দুই পাশে, দুই পাশে রুট করে দিলাম, দুই পাশে রুট করে দিলাম, তো দুই পাশে রুট করে দিলে আমার এ পাশে থাকে হইলো আর প্লাস পি, আর এ পাশে থাকে হইলো আর স্কোয়ারকে রুট করলে হয় আর, 2 কে রুট করলে হয় √2, তাহলে আর √2। তো আমাকে আর এর মান চাইছে, তো চলো না আর এর মান কত আমরা বাইর করি। আর এর মান তাহলে কত আসে, এখান থেকে ক্যালকুলেশন করতে একটু প্যারা লাগতে পারে। আর প্লাস পি মাইনাস আর √2 সমান 0। সেই হিসেবে আমরা পাই যে আর √2 মাইনাস আর সমান পি। তো আর, এটার মানে আর থেকে হচ্ছে √2 - 1 সমান পি। তো আমরা এটা পাচ্ছি আর সমান p/√2 - 1। ওকে, এইখানে এই ক্যালকুলেশনটা নিয়ে আমি এখন বেশি ঘাটাঘাটি করব না, হ্যাঁ করে দিচ্ছি, আপনারা নিজে একটু ট্রাই করে দেখিবেন। এখান থেকে আমরা আর এর মান পাই হচ্ছে p/√2 - 1। সেখান থেকে আমরা আর এর মান পাবো হচ্ছে, যেহেতু p/√2 - 1, আমরা এখন নিচে √2
-1 কে √2 + 1 দিয়ে গুণ করব, উপরেও আমরা হচ্ছে √2 + 1 দিয়ে গুণ করব। তাহলে নিচে আমার থাকে হইতেছে a² - b² করলে আমার আসবে হচ্ছে 2 - 1, দ্যাট মিনস 1। সো আমাদের আর এর মান ফাইনাল থাকতেছে p × √2 + 1। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, p × আমি কি ভুল করলাম? পি পি p-1 √2 - 1, p/√2 - 1, p/√2 তো দেওয়াই ছিল অপশনে, আমার তো এক্সট্রা করা লাগতো না। আচ্ছা 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 আচ্ছা, আমি আরো ভাবছি ইয়ে করা লাগছে, অনুবন্ধী দিয়ে গুণ করছি, p/√2 - এটা অপশন ছিল, হ্যাঁ। যাক, তো এইটা হলো আমাদের এখানে উত্তর, হ্যাঁ। আর সমান p/√2 - 1, এটা হচ্ছে আমাদের এখানে উত্তর। গেল এটা, গেল এটা। চল আমরা পরের প্রশ্নে যাই। 2 পাই আর এর সাথে গুণ হলো কেন বাম পাশেরটায় না হয়ে? ও, যার, ধরেন যে দেখেন, এখান থেকে পরেরটায় ব্যাসার্ধ বাইরে গেছে না, ব্যাসার্ধ বাড়ছে, তাই তো? তো ধরেন যে বড় সমান কি হবে, বড়কে 2 দিয়ে গুণ করলে কি আরো বড় হয়ে যাবে? বড় কি হবে, যেটা ছোট, ছোটকে 2 দিয়ে গুণ করলে কি সেটা বড় হয়ে যাবে। তো আমরা যেইটা ছোট তাহার সাথে 2 দিয়ে গুণ করছি, ছোটকে 2 দিয়ে গুণ করার পর সেটা বড়টার সমান হয়ে গেছে। ঠিক আছে, ধরেন আপনার একটা ছোট ভাই আছে, আপনার ছোট ভাইয়ের বয়সকে 2 দিয়ে গুণ করলে আপনি বড় ভাই বড় ভাইয়ের সমান হয়ে যেতে পারে, তাই না? আপনি বড় ভাই, আপনার বয়সকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি আপনার ছোট ভাইয়ের সমান হবে? হবে না। তো এখানে ব্যাসার্ধ বাড়ার পর ক্ষেত্রফলটা বেড়ে গেছে, বড় ক্ষেত্রফলটা হবে ছোট ক্ষেত্রফল এর দ্বিগুণ, হ্যাঁ। ছোট ক্ষেত্রফলকে আমরা তাই 2 দিয়ে গুণ করছি, যেন সেটা বড়টার সমান হয়ে যাইতে পারে। ছোটটারে 2 দিয়ে গুণ করছি যেন সেটা বড়টার সমান হয়ে যায়। ওকে, ওকে। চলেন পরেরটা দেখি। এই যে এই ম্যাথটা হয়েছে ভুল, এই ম্যাথটা ভুল, হ্যাঁ, এই ম্যাথটা ভুল। এটা নিয়ে কিন্তু পরে ঝামেলাও হয়েছে, তাই না? এইসব প্রশ্ন টশ্ন নিয়ে। বৃত্তের ব্যাস 3 গুণ বাইরে গেছে। যদি বৃত্তের ব্যাস 3 গুণ বাড়ে তাহলে বৃত্তের ব্যাসার্ধও 3 গুণ বাড়ে, হ্যাঁ। তো এই যে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ বাড়ছে কত গুণ? যদি বলতো বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ হইতো তাহলে আলাদা কথা, কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বাড়ছে 3 গুণ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হয়েছে কত? বৃত্তের ব্যাসার্ধ তাহলে হচ্ছে 4 গুণ। ওকে, 3 গুণ বাড়ছে তাহলে হয়েছে 4 গুণ। তাহলে যখন ব্যাসার্ধ আর, তখন ক্ষেত্রফল ছিল πr²। যখন ব্যাসার্ধ 4r, তখন ক্ষেত্রফল হবে π × 4r²। তো 4² হবে 16, তাহলে 16 × πr², হ্যাঁ, 16 × πr²। তো তাহলে এখন এইখানে চিন্তা করেন, যদি আপনাকে বলতো ক্ষেত্রফল কত গুণ হইছে, আপনি বলতেন ক্ষেত্রফল 16 গুণ হইছে, কিন্তু বলে নাই ক্ষেত্রফল কত গুণ হইছে, বলছে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। তো ক্ষেত্রফল কত গুণ বাড়ছে? ছিল πr² একটা, হইছে πr² 16টা, তাহলে বাড়ছে πr² 15টা, হ্যাঁ। তাহলে 15টা বাড়ছে, তার মানে কি কত গুণ বাড়বে তাইলে? 15 গুণ বাড়বে, হ্যাঁ, 15 গুণ বাড়বে। তাহলে আমরা মনে রাখবো যে এরিয়া হলো 16 গুণ, এরিয়া হইল 16 গুণ। কিন্তু যদি বলি এরিয়া বাড়ছে কত গুণ, এরিয়া বাড়ছে কত গুণ, এরিয়া বাড়ছে 15 গুণ। ওকে, এরিয়া হইল 16 গুণ, এরিয়া বাড়ছে 15 গুণ। আর এখানে এই যে ব্যাসার্ধর কাহিনীটা মনে রাখবেন, যে এখানে ব্যাসার্ধ যেটা, হুম, এখানে আপনার যে ব্যাসার্ধ আর, আর হইল কত গুণ? আর হইল 4 গুণ। আর যদি বলি আর বাড়ছে কত গুণ, আর বাড়ে কত গুণ? আর বাড়ে 3 গুণ, হ্যাঁ, আর বাড়ে হইল 3 গুণ। এই যে হইল কত গুণ আর বাড়ে কত গুণ, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের উর্মি আপু বুঝে নাই, চলুন আমরা একটা কুইক রিক্যাপ করি এটা। ব্যাস, ব্যাস 3 গুণ বাড়লে ব্যাসার্ধও 3 গুণ বাড়বে, হ্যাঁ। এখানে বলছে ব্যাস 3 গুণ বৃদ্ধি পেল। তো ব্যাস, ব্যাসার্ধ আর 3 গুণ বৃদ্ধি পাইছে মানে যোগ হবে, 3 গুণ বৃদ্ধি পেল। তো 3 গুণ বৃদ্ধি পেলে সেটা কত হইলো? 4 গুণ হয়ে গেল, হ্যাঁ। এই যে আর থেকে 4r হইলো, এটার মানে ব্যাসার্ধ হয়ে গেছে 4 গুণ। আর ব্যাসার্ধ হয়ে যাওয়া 4 গুণ মানে কি? ব্যাসার্ধ বাড়ছে 3 গুণ। ওকে, তো যখন ব্যাসার্ধ আর ছিল তখন ক্ষেত্রফল ছিল πr²। যখন 3 গুণ বৃদ্ধি পাইলো তখন হয়ে গেছে 4 গুণ, মানে 1 গুণ ছিল। ওকে, যে কোনো কিছু শুরুতে কত গুণ থাকে? যে কোনো কিছু শুরুতে থাকে 1 গুণ। তারপর কি হয়েছে? 3 গুণ বৃদ্ধি পাইছে, তাহলে বৃদ্ধি পাইলো আরো 3 গুণ। তাহলে মোট হইলো কত গুণ? তাইলে হইলো মোট 4 গুণ। ওকে, 1 গুণ ছিল, 3 গুণ বৃদ্ধি পাইলে 4 গুণ হইলো। তো এইটা হচ্ছে আমাদের কাহিনী এখন। তাইলে এখানে দেখেন যে ছিল আর,
পাই আর স্কোয়ার, হয়ে গেল 4r। তাহলে পাই ইন্টু 4r এর স্কোয়ার, পাই ইন্টু 4r স্কোয়ার কত, পাই 4 স্কোয়ারের 16, আর স্কোয়ারে আর স্কোয়ার, তাহলে 16 পাই আর স্কোয়ার, তাহলে 16টা পাই আর স্কোয়ার। তো ছিল ক্ষেত্রফল একটা পাই আর স্কোয়ার, হইল ক্ষেত্রফল 16টা পাই আর স্কোয়ার, তাই তো? ছিল ক্ষেত্রফল একটা পাই আর স্কোয়ার, হইল ক্ষেত্রফল 16টা পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল হইল কত গুণ? ক্ষেত্রফল হয়ে গেল 16 গুণ। তাহলে বার্ষ কত গুণ? ওই যে শুরুতে ক্ষেত্রফল ছিল 1 গুণ, আর হইল, হয়ে গেছে পরে 16 গুণ। তাহলে বার্ষে কত গুণ? বার্ষে হইল 15 গুণ। ওকে, তাহলে 1 গুণ ছিল, 15 গুণ বেড়ে 16 গুণ হয়েছে, তাহলে ক্ষেত্রফল কত গুণ বেড়ে যাবে? ক্ষেত্রফল তাহলে বেড়ে যাবে 15 গুণ। ওকে, তো তাইলে হচ্ছে আমাদের আমাদের মাহিরি ভাই একটু ভুল লিখছে গ্রামাটিক্যালি, আর 3 গুণ বাড়লে এরিয়া 16 গুণ বাড়বে না, এরিয়া 16 গুণ হবে। হ্যাঁ, এরিয়া 16 গুণ হবে, আর এরিয়া বৃদ্ধি পাবে হচ্ছে 15 গুণ। ওকে, এরিয়া বৃদ্ধি মানে এরিয়া হয়ে গেল 16 গুণ, আর আমরা বলবো বৃদ্ধি পাইলো কত গুণ? বৃদ্ধি পাইলো 15 গুণ। ওকে, ওকে, এই গেল 23-এর কাহিনী। তারপর 24, এটা হচ্ছে এই যে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণের আপনারা এখন জানেন বাই দিস টাইম। অন্তস্থ কোণ 135 সমান কত হবে? 180 মাইনাস 360 বাই এন। তারপর বহুভুজের বাহুর সংখ্যা, তাহলে এখানে কত হইলো? আপনার এখানে 135, তাহলে হইলো 45 সমান 360 বাই এন। তাহলে এন সমান 360 বাই 45, তাহলে এন এর মান কত? এন এর মান হইলো 8। হ্যাঁ, তাহলে এটা হইলো অষ্টভুজ। তারপর বৃত্তের ক্ষেত্রফল হইল 18 পাই। বৃত্তের ক্ষেত্রফল এর ফর্মুলা আমরা জানি হইল পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার হইল 18 পাই, তার মানে আর স্কোয়ার সমান কত? আর স্কোয়ার সমান তাইলে হইলো পাই পাই কাটা, আর স্কোয়ার সমান হইলো 18। আর স্কোয়ার যদি সমান 18 হয়, তাহলে এখান থেকে আমরা আর এর মান কত পাই? আর এর মান পাই হলো √18। এখন √18 মানে কত? √18 মানে হলো √9 গুণ 2। 9 কে রুট করলে আসে 3, 2 কে রুট করলে কিছু আসে না, তাহলে থাকে √2। তাহলে আর এর মান হলো √2। এখন বললো পরিসীমা কত? তো পরিসীমা পি সমান কত? 2 পাই আর। 2 পাই আর, তাহলে 2 × পাই ইন্টু আর এর মান হলো 3√2। তাহলে আমরা কত পাই? 3 দুগুণা হচ্ছে 6, 6 পাই√2। তাহলে এইটা পাই হলো আমরা পরিসীমা 6 পাই√2। ঠিক আছে, 6 পাই√2। এটা গেল। তারপর এখানে চতুর্ভুজের একটা বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোণ বিপরীত কোণের অর্ধেকের দ্বিগুণ। হ্যাঁ, আচ্ছা, লাউ ভাইয়ের প্রশ্ন দেখে বোঝা যায়। হ্যাঁ, দেখবেন যে লাস্টে একটা হচ্ছে অদরকারি একটা টুইস্ট দিয়ে রাখবে। হ্যাঁ, বিপরীত কোণের অর্ধেকের দ্বিগুণ। আচ্ছা, তো অর্ধেকের দ্বিগুণ মানে বিপরীত কোণটা কত সেটা চাইছে। তো যা হোক, আরে বৃত্ত তো হলো না, ছোট বৃত্ত আর কি, বড় বৃত্ত আঁকলে গোল হয় না। এই যে একটা ছোট বৃত্ত, হ্যাঁ, এই একটা বৃত্ত, এই বৃত্তের, ধরেন এই বৃত্তের মধ্যে আমরা একটা চতুর্ভুজ আঁকলাম তেরা বেঁকা করে। এই, তারপর গেল এই, তারপর গেল এই, তারপর গেল আপনার এই। তো এই যে আপনার একটা চতুর্ভুজ আঁকা হইলো একটা বৃত্তের মধ্যে, আমরা বলতেছি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। হ্যাঁ, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, এই বৃত্তস্থ চতুর্ভুজে এখন আমাদের এখানে একটা লার্নিং আছে, সেটা হইলো যে যে কোনো দুইটা বিপরীত কোণের যোগফল হবে হইলো আপনার আহ, কি বলে, 180 ডিগ্রি। হ্যাঁ, যে কোনো দুইটা বিপরীত কোণের যোগফল সেটা হবে 180 ডিগ্রি। তো বলছে একটা চতুর্ভুজের একটা কোণ হলো 60, তো একটা কোণ হলো 60, লেটস সে এটা হলো 60। এটার যে বিপরীত কোণ সেটা তাহলে কত হবে? যদি এটা 60 ডিগ্রি হয়, তো তার বিপরীতটা হবে 120 ডিগ্রি। ওকে, তো একটা বিপরীত কোণ হবে 120 ডিগ্রি, তার অর্ধেক হবে হইতেছে 60 ডিগ্রি, সেই অর্ধেকের দ্বিগুণ আবার হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে উত্তর কত? উত্তর হলো এখানে 120 ডিগ্রি। আর চতুর্ভুজের এই যে বিপরীত কোণের ইয়েটা কি? যে বিপরীত কোণের যোগফল। হ্যাঁ, বিপরীত কোণ, বিপরীত কোণদ্বয় এর যোগফল সমান হবে 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি। তারপর 26, 27, যেটা 27, 27, 27, 27। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, লাস্টে আমাদের এরকম দুটো আছে। আহ এখানে চিত্রটা দেখি, একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বিন্দুতে স্পর্শক এবি। আমরা একটা বৃত্ত আঁকি আগে। এই একটা আমার বৃত্ত, ঠিক আছে, এইটা গেল বৃত্ত। এই বৃত্তের মধ্যে
আমার এই যে একটা নির্দিষ্ট এ বিন্দু, এই এ বিন্দুতে আমি আঁকলাম হচ্ছে এবি স্পর্শক, এখানে আমি আঁকছি এবি স্পর্শক। ওকে, এইটা আমার এবি স্পর্শক। আর কেন্দ্র হইতেছে ও, তাহলে এই যে আমার এখানে ও হইল কেন্দ্র। এখন এইখানে আমি এই ওর সাথে আমি এ লাগাই দিলাম, ওর সাথে আমি এখানে বি লাগাই দিলাম। এখন আমার বলছে কি স্পর্শকটা এবি, তো আমি এই যে স্পর্শক এবি আঁকছি। হ্যাঁ, স্পর্শক এবি আঁকছি। এখন বলতেছে এ ও বি নাকি 45। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমারে ওরা বলতেছে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। আর সবসময় স্পর্শকের গায়ে যেই অ্যাঙ্গেলটা হবে, স্পর্শকের গায়ে অ্যাঙ্গেলটা হবে সবসময় 90 ডিগ্রি। স্পর্শকের গায়ে অ্যাঙ্গেলটা হবে সবসময় 90 ডিগ্রি। ওকে, এটা আমরা মনে রাখবো। এটা আমরা কি মনে রাখবো? যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ এন্ড স্পর্শক, ব্যাসার্ধ এন্ড স্পর্শক এর যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হবে সবসময় 90 ডিগ্রি। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো। তো এখন এইটা 90, ওইটা 45, তাহলে এইটা কত? ধরেন এক্স, তারপর কি হবে? 90 যোগ 45 যোগ এক্স সমান 180 ডিগ্রি। সেখান থেকে এক্স এর মান কত পাবেন? এক্স এর মান আপনি পাবেন 45 ডিগ্রি। তাহলে এ বি ও, এই যে আমাদের যে অ্যাঙ্গেল এ বি ও, এটা তাহলে কত হবে? এটা তাহলে হবে 45 ডিগ্রি। ওকে, আশা করি এই জিনিসটা আমরা ধরতে পারছি। এটা আমরা ধরতে পারছি, হ্যাঁ। উম আমাদের তনু কাপু বলছে আগেরটা আরেকবার। এই যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজে যে কোনো দুইটা বিপরীত বাহুর যোগফল হয় 180। তো এই দুইটার যোগফল, বিপরীত দুইটার যোগফল হবে 180। তো এখন আমার বলতেছে যে একটা কোণ যদি 60 ডিগ্রি হয়, তার বিপরীত কোণ কত? 120। সেই বিপরীত কোণের অর্ধেক কত? 60। সেই অর্ধেকের দ্বিগুণ কত? 120। ওকে, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের মধ্যে চতুর্ভুজ, তার একটা কোণ 60, তার বিপরীত কোণ তাহলে কত হবে? 120। কারণ কি? কারণ দুইটা কোণের বিপরীত কোণ দ্বয়ের যোগফল সবসময় 180 হয়। তো একটা 60 হলো, অন্যটা 120 হবে, যাতে দুটো যোগ করে 180 হইতে পারে। তাহলে তার অর্ধেক 60, সে অর্ধেকের দ্বিগুণ আবার 120। হ্যাঁ, উত্তর হচ্ছে 120। তারপর হুম, এই যেগুলো হচ্ছে আপনার 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটা একটা জ্যা। হ্যাঁ, চল এই ম্যাথটা হচ্ছে সুন্দর একটা ম্যাথ, আমরা দেখে ফেলাই আমাদের আবার যা জ্যা এর ম্যাথ। এই একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হইলো 13, আর জ্যা কত? জ্যা হইলো 24। তার মানে এটা জ্যা কি, যেই জ্যা হইতেছে 24 সেন্টিমিটার। তো এই যে একটা জ্যা, এই জ্যা হইল 24 সেন্টিমিটার। আর এই হইলো আমার কেন্দ্র। ঠিক আছে, এই আমার কেন্দ্র। তো বলছে জ্যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, জ্যা এর উপর একটা লম্ব আঁকতে হবে। তো জ্যার উপর একটা লম্ব আঁকি। তো এই গেল আমার জ্যার উপর একটা অঙ্কিত লম্ব। এই জ্যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য চাইতেছে। আর আমারে বলছে কি ব্যাসার্ধ হইল 13। তো আমরা এখানে একটা ব্যাসার্ধ আঁকি। তো এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা ওরা বলতেছে 13। হ্যাঁ, তো তাহলে এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ তাহলে পেয়ে গেলাম। তাহলে এই যে এটা হইতেছে 24, এখানে ছিল কেন্দ্র, লম্ব আঁকলাম, আর এই যে আমার ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হইল 13। তো ব্যাসার্ধ 13, আর নিচে এইটুকু কত? 24-এর অর্ধেক 12। ঠিক আছে, যেহেতু পুরোটা 24 আর এটা মাঝ বরাবর কাটবে, তাহলে এই মাঝেরটুকু হবে হচ্ছে 12। তাহলে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য ধরি হচ্ছে এল। এল এর মানটা চাইছে, যে লম্বটা যে আঁকলাম, এই লম্বের দৈর্ঘ্য এল এর মানটা ভাই বলো দেখি কত। তো এই এল এর মানটা এখন বাইর করতে গেলে কি করব? পিথাগোরাস করব। পিথাগোরাস কি? 12 স্কোয়ার যোগ এল স্কোয়ার সমান হইলো 13 স্কোয়ার। তো পিথাগোরাস মাইরে দিলাম। এখানে হইলো 144 যোগ এল এর স্কোয়ার সমান 169। তাহলে এল এর স্কোয়ার সমান কত? 169 মাইনাস 144 হইলো 25। তাহলে এল এর মান কত? এল এর মান হইলো 5। তাহলে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? এই লম্বের দৈর্ঘ্য তাহলে আমরা পেলাম 5 সেন্টিমিটার। হ্যাঁ, 5 সেন্টিমিটার। শুধু আমরা চিত্রটা আঁকাইলাম, চিত্রটা আঁকায় তারপর আমরা হচ্ছে এখানে মানটা বাইর করে ফেললাম, পিথাগোরাস করে মানটা বাইর করে ফেললাম। হ্যাঁ, আগেরটার অ্যান্সার কত? আগেরটার অ্যান্সার হলো 45 ডিগ্রি। 45 ডিগ্রি অ্যান্সার এখানে। হ্যাঁ, 45 ডিগ্রি। যে এখানে এ বি ও তো হচ্ছে অ্যাঙ্গেল এক্স। হ্যাঁ, এ বি ও অ্যাঙ্গেল এক্স, অ্যাঙ্গেল এক্স আমরা পাইলাম 45 ডিগ্রি। তারপরে এই গেল 28। এই গেল হচ্ছে, এইটা হচ্ছে সিমিলার ম্যাথ। হ্যাঁ, আহ চল এই ম্যাথের সেট আপটা একটু বুঝানি। আমার এই গেল একটা বৃত্ত। ঠিক আছে, এই গেল একটা বৃত্ত। এই বৃত্তের, আমার বলতেছে যে এই বৃত্তের ব্যাসার্ধ হইল 3। ওকে, এই বৃত্তের যেই ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হইল
3। আর বলতেছে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু থেকে একটা স্পর্শক আঁকতে হবে। ওকে, তো চলেন আমরা কোথাও থেকে একটা, আমরা 5 সেন্টিমিটার দূরের থেকে একটা ইয়ে আঁকবো। আমরা এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে আমরা চলে গেলাম 5 সেন্টিমিটার দূরে। তো এই যে আমাদের 5 সেন্টিমিটার দূর, হ্যাঁ, এই কেন্দ্র থেকে এটা হচ্ছে 5 সেন্টিমিটার দূরে। এখানে আমরা একটা স্পর্শক আঁকবো। এখন তো চল একটা স্পর্শক আঁকি। হইলো আমার এই যে এটা একটা স্পর্শক, এটা আমার একটা স্পর্শক, হ্যাঁ, এই স্পর্শকের দৈর্ঘ্য হলো এল। এই স্পর্শকের দৈর্ঘ্য ওরা জানতে চাইতেছে। তো একটা কাজ করি, কেন্দ্র থেকে এটা আমরা মিলাই দিই। কেন্দ্র থেকে আমরা এটা মিলাই দিলাম, তাহলে গেল স্পর্শক। আর ওটা কি? ব্যাসার্ধ। হ্যাঁ, ওটা হলো ব্যাসার্ধ। আমরা এই মাত্র পড়ে আসছি যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর হচ্ছে স্পর্শক এরা পরস্পর কেমন হয়? ব্যাসার্ধ এন্ড স্পর্শক এরা পরস্পর লম্ব হয়, তাই না? কই পড়ে আসছি? এই যে ব্যাসার্ধ এন্ড স্পর্শকের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তার মানে কি? তার মানে ব্যাসার্ধ আর স্পর্শক হয় লম্ব। ব্যাসার্ধ আর স্পর্শকের অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে। তো হলো ব্যাসার্ধ স্পর্শক 90 ডিগ্রি। এখন আমার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হইতেছে 3 সেন্টিমিটার। ব্যাসার্ধ হইলো 3 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের এল যেটা, এল হইলো স্পর্শক, তাই তো? এল হইলো স্পর্শক। এখন বলছে স্পর্শকের দৈর্ঘ্য কত, তো কি করবেন? পিথাগোরাস মারেন। হ্যাঁ, আমাদের আছে কে? যার কেউ থাকে না ম্যাথে, তার থাকে পিথাগোরাস। তাহলে এখানে আমরা এখন পিথাগোরাস মারলে 3 স্কোয়ার যোগ এল স্কোয়ার সমান 5-এর স্কোয়ার। তাহলে এল এর স্কোয়ার সমান কত? 4-এর স্কোয়ার। তাহলে এল সমান কত? 4। হ্যাঁ, এল এর মান তাহলে এখানে আসে হচ্ছে 4। এল এর মান তাহলে এখানে 4। তো গেল আমাদের স্পর্শকের তাদের দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। তারপর আমাদের লাস্ট প্রশ্ন, সবচেয়ে সহজ। দুইটা বৃত্তের ব্যাস, আপনারা এখানেও ভুল করেন কি? 24 দাগায় আসেন, খুবই দুঃখজনক। 24 দেখে খুবই দুঃখ পাইছি যারা 24 দাগাইছেন। তো এই গেল আমাদের হচ্ছে বৃত্ত। এই একটা বৃত্ত, আর এই গেল আরেকটা বৃত্ত। একটা বড় বৃত্ত, একটা ছোট বৃত্ত। তো আমারে বলছে কি যে এনে হচ্ছে আমাদের এই বড় বৃত্তের ব্যাস হইলো 14, ছোট বৃত্তের ব্যাস হইলো 10। হ্যাঁ, এই বৃত্তের ব্যাস হইলো 14, এই বৃত্তের ব্যাস হইলো 10। তো বলছে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ এই কেন্দ্র থেকে ওই কেন্দ্রের দূরত্ব কত। তো 14, তাহলে এটুক কত হবে? এটুক হবে 7। এটুক কত হবে? এটুক হবে 5। তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব তাহলে কত হবে? 7 আর 5 12 সেন্টিমিটার। হ্যাঁ, দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তাহলে হবে 12 সেন্টিমিটার। এখানে 12 মূলত ব্যাসার্ধ দুইটা যোগ করে দিতে হয়। তা আমরা অনেকে তাড়াহুড়া করে ব্যাসার্ধ যোগ না করে আমরা ব্যাস যোগ করে ফেলি। ওকে, সেখানে আমাদের উত্তর হবে 12 সেন্টিমিটার। তো এটার সাথে আমাদের 30টা ম্যাথ আমরা আজকে সলভ করে ফেললাম। আশা করি মোটামুটি ধরতে পারছি। আর এই তো কয়টা বাজে? 8টা 15 বেজে গেছে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটার যে কোনো চতুর্ভুজের জন্য এটা প্রযোজ্য। যে কোনো চতুর্ভুজের জন্য এটা প্রযোজ্য তো না। যে কোনো চতুর্ভুজে প্রযোজ্য না। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটার যোগফল 180। এটা যে কোনো চতুর্ভুজে হবে না। যে কোনো চতুর্ভুজে 4টা কোণের সমষ্টি 360। ঠিক আছে, কিন্তু বিপরীত দুইটা 180 হবে এমন কোনো গ্যারান্টি নাই। শুধুমাত্র বৃত্তস্থের বেলায় বিপরীত দুইটার সমষ্টি হয় আপনার 180। 19 নাম্বার, চলেন দেখি আমাদের সুইটি আপু, সে বলছে হচ্ছে 19 নাম্বার। 19 নাম্বারে একটা, এটা হচ্ছে একটা বৃত্ত। বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে এরকম যে x - a হোল স্কোয়ার যোগ y - b হোল স্কোয়ার সমান রেডিয়াসের স্কোয়ার। হ্যাঁ, এখানে শুধু দেওয়া হচ্ছে কাইন্ড অফ x - 0 এইটার হোল স্কোয়ার যোগ y - 0 এইটার হোল স্কোয়ার সমান হচ্ছে 81, মানে 9-এর স্কোয়ার। মূলত এটা দিয়ে রাখছে যখন আপনাকে বলছে যে x স্কোয়ার যোগ y স্কোয়ার সমান 81, তখন মূলত সে এইটা মিন করছে। হ্যাঁ, যে 81 মানে 9-এর স্কোয়ার, y স্কোয়ার মানে y - 0 স্কোয়ার, x স্কোয়ার মানে x - 0 এর স্কোয়ার। তো এখানে কি বুঝায়? এখানে a, b এটা দিয়ে বুঝাই হতেছে আপনার কেন্দ্র এর স্থানাঙ্ক। হ্যাঁ, তিনটা ইকুয়াল মানে কেন্দ্র স্থানাঙ্ক বুঝায়। তো এই a, b হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। আর আর কি? আর হইলো আপনার ব্যাসার্ধ। ঠিক আছে, আর হইলো ব্যাসার্ধ। তো আপনি এখান থেকে আর এর মান বাইর করে ফেলছেন, যে আর এর মান হইলো 9, তার মানে ব্যাসার্ধ হইলো 9। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। তো পাই ইন্টু আর স্কোয়ার মানে কত? পাই ইন্টু 9-এর স্কোয়ার, 9 স্কোয়ার মানে 81। তাহলে ক্ষেত্রফল হলো 81 পাই। হ্যাঁ, সেখান থেকে আমরা দেখালাম যে ক্ষেত্রফল হয়েছে এখানে 81 পাই। তারপর আমাদের
তারমিন আক্তার আপু বলতেছে হচ্ছে 21 নাম্বার। 21 নাম্বার হচ্ছে এই যে এখানে বৃত্তের পরিধিস্থ মানে পরিধির উপরে, তো এই যে বৃত্তের পরিধির উপরে এ একটা বিন্দু, পরিধির উপরে পি একটা বিন্দু, পরিধির উপরে বি একটা বিন্দু, এ পি বি তিনটা বিন্দু। আর ও হচ্ছে কেন্দ্র, এ ও বি হচ্ছে সাইড, তো এই যে মাঝখানে এটা হচ্ছে ও, হ্যাঁ কেন্দ্র। তো এ থেকে ও, ও থেকে বি, এই অ্যাঙ্গেলটা হইলো 60 ডিগ্রি। এটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ কেন্দ্রে আছে তাই এটা কেন্দ্রস্থ কোণ। আর ওই যে তাহলে এপি বি, যেটা এ থেকে গেলাম হচ্ছে পি পর্যন্ত, পরে পি থেকে আসলাম হইলো বি পর্যন্ত, এই যে বৃত্তের গায়ে যে অ্যাঙ্গেলটা বসে এটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ, হ্যাঁ এটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ। এখন এই নিয়মটা হইলো বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। হ্যাঁ, তাই যেহেতু এটা 60 তাই ওইটা হবে 30। কারণ কি? কারণ বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা অন্যভাবে বলে কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের ডাবল। বৃত্তস্থ 30 হলে কেন্দ্রস্থ হবে 60, বৃত্তস্থ 20 হলে কেন্দ্রস্থ হবে 40, বৃত্তস্থ যদি 100 হয় কেন্দ্রস্থ হবে 200। 200 এখানে হওয়া 200, হ্যাঁ ঠিক আছে, এরকমই আর কি। সো এটাই বেসিক্যালি আমাদের বৃত্তস্থ এর 2 গুণ হবে কেন্দ্রস্থ, বা আমরা বলতে পারি যে বৃত্তস্থ এটা হবে হাফ ইন্টু কেন্দ্রস্থ। ওকে, সো এটাও আমরা বলতে পারি চাইলে। গেল এটা। তো এটাই। আর হচ্ছে আর কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, আর না হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে তো মেন্টররা আছে, আপনারা যে কোনো ম্যাথের স্ক্রিনশট নিয়ে টেলিগ্রামে দিলে আমাদের মেন্টর ভাইয়াপুরা এবং অন্যান্য ক্লাব মেম্বাররা আপনাকে হচ্ছে হেল্প করে দিবে। হ্যাঁ, শেষটা এই যে শেষ, এখানে আমাদের বলছে কি যে দুইটা বৃত্তের ব্যাস হইলো 14 আর 10। তো এই বৃত্তের ব্যাস হলো 14, এই বৃত্তের ব্যাস হলো 10। তারা পরস্পরকে বহিঃস্পর্শ করে, মানে একটাকে আরেকটা বাইরে থেকে স্পর্শ করছে। হ্যাঁ, অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ, যদি কেউ ভিতর থেকে স্পর্শ করে তাহলে আমরা বলি অন্তঃস্পর্শ, ভিতরে থেকে স্পর্শ করছে ভিতরেরটা ছোটটা, হ্যাঁ। আর যদি বাইরে টাচ করে তখন আমরা বলি বহিঃস্পর্শ, বাইরে থেকে টাচ করছে। তো এইটা হচ্ছে যে ভিতর থেকে টাচ করলো আর এটা বাইরে থেকে টাচ করলো। তো এখন বলছে বহিঃস্পর্শ বাইরে থেকে টাচ করছে, তাদের এখানে হচ্ছে আপনার এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা কত, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত। তো কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব মানে কেন্দ্রটা হইলো এইখানে আর কেন্দ্রটা হইলো এইখানে। তো এখন আপনার এখানে তো বলতেছে যে পুরাটা 14, তাহলে এইটুকু তো 7, ব্যাস 14 তাহলে ব্যাসার্ধ 7, এখানে পুরা ব্যাস হলো 10 তাহলে ব্যাসার্ধ হলো 5। তাহলে এই কেন্দ্র থেকে ওই কেন্দ্রের দূরত্ব কত? এই পাশে 7, ওই পাশে 5, তো 7 আর 5 মিলে হইলো 12। তাই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হলো 7 5 12 সেন্টিমিটার। কেন 7? কারণ ব্যাস হইলো 14 তাই ব্যাসার্ধ 7, এখানে ব্যাস হইলো 10 তাই ব্যাসার্ধ হইলো 5। ঠিক আছে, তাই এই পাশে 5, এই পাশে 7।